ওকে, হ্যাঁ রেকর্ড হচ্ছে। সো আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে কি, আমরা ইংরেজি পড়েই বুঝি না। ঠিক আছে, যে পড়ে বুঝে না সে শুনে বুঝবে কিভাবে? আর শুনে না বুঝলে তো বলা যাবে না। সো পড়ে বোঝার দক্ষতা বাড়াতে হবে, বেশি বেশি করে নিউজ পেপার পড়তে হবে। আসলে ইংরেজি পড়ে বোঝার জন্য কি কি দরকার আমাদের, এই বিষয়টা নিয়ে আমি এখন কথা বলবো। কি কি আমাদের জানতে হবে? প্রথমত আমাদের একটা সেন্টেন্সের নাউন চিনতে হবে। একটা সেন্টেন্সের নাউন চিনতে হবে। এখন প্রশ্ন হতে পারে নাউন চেনার কি দরকার? ওকে, নাউন চিনতে হবে এই জন্যই, কারণ একটা প্যাসেজের সবগুলা শব্দ কিন্তু আপনার কমন আসবে না। এটাই স্বাভাবিক। আপনি যখন একটা নিউজ পেপার পড়বেন, দেখবেন যে অনেকগুলো শব্দের অর্থ আপনি জানেন না। ঠিক আছে, তো আমরা কি করি, শব্দের অর্থ না জানলে আমরা ভয় পেয়ে যাই যে আমি তো শব্দের অর্থ জানি না, তার মানে আমি বুঝতেছি না। বিষয়টা কি আসলে তাই? বিষয়টা কিন্তু আসলে তা না। কারণ হচ্ছে আপনি যেই শব্দগুলোর অর্থ জানেন না, আসলে কিন্তু এই সবগুলাই হচ্ছে নাউন। এই সবগুলাই থাকে নাউন। আর আপনি যেগুলোর অর্থ জানেন, যেমন ভার্ব আপনার সব সময় কমন থাকবে, অ্যাডজেক্টিভ আপনার কমন থাকে, অ্যাডভার্বও আপনার কমন থাকবে, তাহলে আপনার আনকমনের মধ্যে থাকবে কি? শুধুমাত্র নাউন। তো আচ্ছা আমাকে বলুন তো, ধরেন এখানে একজনের নাম হচ্ছে জালাল। এখন আমি জালাল অর্থ জানি না, তার মানে কি এই যে জালাল নিয়ে কোনো সেন্টেন্স লিখলে আমি বুঝবো না? অবশ্যই এমনটা না। জালাল অর্থ যদি আমি নাও জানি, আমি কিন্তু ধরে নিতে পারি এই জালাল অর্থ জালালি। ঠিক আছে, অর্থাৎ নাউন যেহেতু নামকে বোঝায়, সো এটার অর্থ যদি জানি তাহলে তো বুঝতে আরো সুবিধা, আর যদি না জানি কোনো প্রবলেম নাই। যেটা যে অর্থ আমি সেটাকে ওই অর্থই ধরে নিব। তো এই জন্য প্রথমত আমাদেরকে কি করতে হবে? আইডেন্টিফিকেশন। আমাদেরকে কি করতে হবে? আইডেন্টিফাই করতে হবে। তো আমরা এখন দেখবো আসলে একটা সেন্টেন্সে নাউন কোথায় কোথায় বসে, এটা আমাদেরকে জানতে হবে। একটা বাক্যে নাউন কোথায় কোথায় বসে এটা আমাদেরকে প্রথমে জানতে হবে। তো চলুন আমরা শুরু করে দিই। বেসিক রুল ওয়ান, সেন্টেন্সের শুরুতে সাবজেক্ট হিসেবে নাউন বসবে। সো একটা সেন্টেন্সের শুরুতে সাবজেক্ট হিসেবে নাউন বসতে পারে। এরপর ভার্বের পরে অবজেক্ট হিসেবে নাউন বসবে। ঠিক আছে, ভার্বের যে অবজেক্টটা আছে ওই অবজেক্ট হিসেবে নাউন বসবে। প্রেপোজিশনের পরে নাউন বসবে, আর্টিকেলের পরে নাউন বসবে, অ্যাডজেক্টিভের পরে নাউন বসবে আমাদের, পসেসিভের পরে নাউন বসবে। পসেসিভ গুলা কি কি আমরা সবাই জানি। যেমন ধরেন আই এর পসেসিভ হচ্ছে মাই, একইভাবে উই এর পসেসিভ আওয়ার, ইউর পসেসিভ ইউর, শি এর পসেসিভ হার, হি এর পসেসিভ হিজ, দে এর পসেসিভ দেয়ার। এই পসেসিভ গুলোর পর অলওয়েজ নাউন বসে। একটা কথা মনে রাখবেন, পসেসিভ প্লাস নাউন, পসেসিভের পর অলওয়েজ নাউন বসে। ডিটারমাইনারের পর আমাদের নাউন বসবে। ডিটারমিনার গুলো কি এক নজরে সবাই দেখে নেবেন, আর আপনাদেরকে পিডিএফ ফাইলটা দিয়ে দেওয়া হবে ক্লাস শেষে, এবং ক্লাসের রেকর্ডিং পেয়ে যাবেন। সো পিডিএফ ফাইল দেখে দেখে এগুলো বাসায় একটু প্র্যাকটিস করবেন। এই অ্যান্ড দা এনি মেনি মাচ ফিউ ফিউ একটু পড়ে নেবেন, লিটল লেস অল অ্যানাদার একটু পড়ে নেবেন। এগুলোর পরে আমাদের কি হবে? আমাদের নাউন বসবে। তো ডিটারমিনারের মধ্যে আমরা আর্টিকেল দেখতে পাচ্ছি, আমরা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন দেখতে পাচ্ছি, পসেসিভ দেখতে পাচ্ছি। আসলে এই সবগুলাই মিলেই একসাথে ডিটারমিনার বলা হয়। ঠিক আছে, সো আমরা দেখতে পারলাম এখন বাক্যে নাউন কোথায় কোথায় বসে। এবার আমরা দেখব যে বেসিক রুল টু এর মধ্যে কি আছে। অনেক সময় দেখা যায় যে আমাদের যে একটা প্রিপোজিশনের পরে একটা ওয়ার্ডও থাকতে পারে, বা একটার বেশিও থাকতে পারে, বা তিনটা চারটা পাঁচটাও থাকতে পারে। তখন কিন্তু আমাদের নাউনটা আইডেন্টিফাই করা অনেকটা কঠিন হয়ে যায়। তো এই জন্য আমাদের বেসিক রুল টুটা ফলো করতে হবে নাউন চেনার জন্য। তো এটাকে আমরা সংক্ষেপে লিখেছি ফ্যাট, ফি, এই, ডি, ফ্যাট। ফ্যাট লেখার কারণ কি? পি মানে হচ্ছে প্রেপোজিশন, ফি মানে পসেসিভ, এই মানে আর্টিকেল, এই মানে অ্যাডজেক্টিভ, আর জি মানে ডিটারমিনার। তো ধরেন এই আর্টিকেল, পসেসিভ, ডিটারমিনার বা প্রিপোজিশন যাই বলেন, এদের পরে যদি একটা ওয়ার্ড থাকে সেটা অবশ্যই নাউন। তাহলে এদের পরে যদি একটা ওয়ার্ড থাকে সেটা অবশ্যই নাউন। যদি দুইটা ওয়ার্ড থাকে তাহলে আমাদের শেষেরটা নাউন, তার আগেরটা অ্যাডজেক্টিভ। এই যে শেষেরটা নাউন, তার আগেরটা অ্যাডজেক্টিভ। ঠিক আছে, এরকম ধরেন আর্টিকেলের পর দুইটা শব্দ আছে, তাহলে আপনার শেষেরটা নাউন, তার আগেরটা অ্যাডজেক্টিভ। ধরেন প্রিপোজিশনের পর দুইটা শব্দ আছে, তাহলে শেষেরটা নাউন, তার আগেরটা অ্যাডজেক্টিভ। এখানে একদম সিম্পল বাক্যগুলো লেখা হয়েছে, আপনারা যদি একটু খেয়াল করেন। হি ইজ আ বয়, তাহলে আ বয়, বয়ের পরে একটা একটা ওয়ার্ড, তার মানে অবশ্যই সেটা নাউন। মানে আর্টিকেলের পরে একটা ওয়ার্ড, এই জন্য অবশ্যই সেটা নাউন। একইভাবে হি ইজ আ গুড বয়, তাহলে এখানে আর্টিকেলের পরে দুইটা ওয়ার্ড, তাহলে শেষেরটা নাউন, তার আগেরটা অ্যাডজেক্টিভ। একইভাবে আপনারা দেখেন হি ইজ আ ভেরি গুড বয়, ভেরি গুড বয়, তাহলে এখানে আর্টিকেলের পরে কয়টা ওয়ার্ড দেখতে পাচ্ছি? তিনটা ওয়ার্ড। তাহলে আমাদের শেষেরটা নাউন, তার আগেরটা অ্যাডজেক্টিভ, তার আগেরটা অ্যাডভার্ব। সো ফ্যাট,
ফ্যাড এর পরে তিনটা ওয়ার্ড থাকলে শেষেরটা নাউন, তার আগে একটা অ্যাডজেক্টিভ, তার আগে একটা অ্যাডভার্ব। এই ছিল আমাদের আইডেন্টিফিকেশন অফ নাউন। আমি আশা করব যে কেউ নাউনকে চিহ্নিত করতে পারবেন বাক্য পড়ে। ওকে, আমি এখন দেখবো যে আশা করি যে আপনারা কতটুকু বুঝছেন। তো আপনারা আমাকে কমেন্টে জানান তো এই প্রথম বাক্যের যে বার্ডসটা কোন পার্টস অফ স্পিচ, নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, কোন পার্টস অফ স্পিচ, একটু কমেন্টে লিখে দেন আমাকে দ্রুত। দ্রুত লিখে দেন তো দেখি। বাট মি নো বার্ডস, এখানে বার্ডস কোন পার্টস অফ স্পিচ? শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, কয়েকজনে নাউন লিখতেছেন। ওকে, অনেকেই নাউন বলতেছেন। একজন অ্যাডজেক্টিভ বললেন। জালাল জালাল সাহেব, আপনি অ্যাডজেক্টিভ কেন বললেন? আবার কেউ অ্যাডভার্বও বললেন। অ্যাডভার্ব কেন? ওকে ওকে, আমরা একটু ব্যাখ্যা করে দিই। দেখেন এখানে নো নো আছে। নো হচ্ছে একটা, আমরা কিছুক্ষণ আগে ডিটারমিনার যখন পড়েছিলাম তখন দেখেছি নো নো একটা ডিটারমিনার। আর ডিটারমিনারের পরে অলওয়েজ নাউন হয়। তার মানে হচ্ছে নো, বাট মি নো বার্ডস, এখানে বার্ডস হচ্ছে নাউন। এই বাক্যটার অর্থ হচ্ছে আমার কাছে কিন্তু কিন্তু করো না। ঠিক আছে, তাহলে এই বার্ডস হচ্ছে আমাদের নাউন। ওকে, তাহলে যারা লিখেছেন পরের বাক্যটা খেয়াল করি। পরের বাক্যটা যে ওয়াকিং কোন পার্টস অফ স্পিচ, দ্রুত লিখে দেন আমাকে, সময় 30 সেকেন্ড। ওয়াকিং কোন পার্টস অফ স্পিচ? ওয়াকিং। যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম দিবেন বিসিএস থেকে শুরু করে, তাদের কিন্তু এগুলো থেকে প্রশ্ন হয়। আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ থেকে প্রশ্ন হয়। ঠিক আছে, কয়েকজন নাউন লিখলেন, ওয়াকিং নাউন কেন হবে? ওকে, যাই হোক, অনেকে লিখছেন কেউ অ্যাডজেক্টিভ। যারা অ্যাডজেক্টিভ লিখেছেন তাদের তো ঠিক আছে। আমরা খেয়াল করি এখানে একটা আর্টিকেল রয়েছে, আর্টিকেলের পরে আমাদের দুইটা ওয়ার্ড। তার মানে আমার শেষেরটা নাউন, তার আগেরটা অ্যাডজেক্টিভ। ঠিক আছে, আচ্ছা একইভাবে দেখেন এখানে ইন হচ্ছে একটা প্রেপোজিশন, ইন হচ্ছে একটা প্রেপোজিশন। প্রেপোজিশনের পর দুইটা ওয়ার্ড, একটা হচ্ছে ঢাকা আর একটা হচ্ছে সিটি। তাহলে আমাদের সিটি হচ্ছে নাউন আর ঢাকা হচ্ছে অ্যাডজেক্টিভ। আচ্ছা, 4 নাম্বার বাক্যে গো কোন পার্টস অফ স্পিচ? সবাই আমাকে একটু দ্রুত লিখে দেন তো দেখি, গো কোন পার্টস অফ স্পিচ? ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, নাউন। গো কোন পার্টস অফ স্পিচ? একজন ভার্ব বললেন, অনেকেই ভার্ব বলতেছেন। খেয়াল করি আমরা, আসলে আমি ব্যাখ্যা করে দিই। গো হচ্ছে এখানে নাউন। ঠিক আছে, ইটস ইউর গো মানে হচ্ছে এবার তোমার পালা। ইটস ইউর গো মানে হচ্ছে এবার তোমার পালা। তাহলে গো হচ্ছে এখানে নাউন। কেন নাউন? ইয়র, খেয়াল করেন তো ইয়র কোন, এটা হচ্ছে পসেসিভ, আর পসেসিভের পরে কি বসে? নাউন বসে। ঠিক আছে, এটার বিষয়টা হচ্ছে আসলে এই যে শব্দগুলা বাক্যের অবস্থান অনুযায়ী চেঞ্জ হয়ে যায়। ধরেন আপনার নাম যেমন জালাল সাহেব, আপনি ভার্ব বললেন, ধরেন আপনি জালাল সাহেব, আপনি কিন্তু আপনার নামটা অবস্থান ভেদে চেঞ্জ হয়ে যাচ্ছে। ধরেন আপনি যখন আপনার মায়ের কাছে যাবেন তখন আপনি আপনার মায়ের ছেলে। আপনি যখন আপনার বন্ধুদের কাছে যাবেন তখন আপনি ফ্রেন্ড হয়ে গেলেন। আপনি যখন আপনার ছেলে মেয়েদের কাছে যাবেন তখন আপনি যে ফাদার হয়ে গেলেন। ঠিক আছে, অর্থাৎ আপনি জালাল সাহেব একজনই, কিন্তু যখন আপনি যার কাছে গেলেন তখন আপনার যে স্ট্যাটাসটা চেঞ্জ হয়ে গেল। বুঝা গেছে? একইভাবে এই গোটা আমরা যদিও জানি এটা একটা ভার্ব, কিন্তু এটা যখন পসেসিভ ইউ এর পরে বসলো তখন এটার ভার্ব নাই, এটা নাউন হয়ে গেছে। অর্থাৎ সে বাক্যে কোথায় বসতেছে ওটার উপর নির্ভর করে সেটা নামটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখেন পরের বাক্যটা দেখেন, ইজ ইট আ হি অর শি? তাহলে খেয়াল করেন তো এই শিটা কোন পার্টস অফ স্পিচ? আপনি হয়তো বলবেন এটা প্রোনাউন, আসলে কিন্তু এটা নাউন। এই বাক্যের জন্য নাউন। যদিও এটা প্রোনাউন তবে এই বাক্যের জন্য এটা নাউন। কেন বলেন তো? আমরা জানি আর্টিকেলের পরে নাউন বসে। তাহলে এই শিটা যদিও প্রোনাউন কিন্তু আমাকে বলতে হবে এখন নাউন। ঠিক আছে, এখন আমি তাকে চাইলেও প্রোনাউন বলতে পারবো না, আমাকে নাউন বলতে হবে। একইভাবে ওয়াইল দ্বারা আপনারা অনেকে প্রিপোজিশন বা কনজাংশন যায় বলি, কিন্তু এখানে আর্টিকেলের পরে থাকার কারণে ওয়াইলটা হচ্ছে একটা নাউন। একইভাবে দেখেন অ্যাবাব, অ্যাবাবকে আমরা আর্টিকেল হিসেবে ব্যবহার করি, কিন্তু আমরা এটাকে কি হিসেবে ব্যবহার করতে পারি? প্রেপোজিশন হিসেবে ব্যবহার করি।
অ্যাবাবকে আমরা প্রেপোজিশন হিসেবে ব্যবহার করি, কিন্তু এই বাক্যে কি এটা প্রেপোজিশন? এই বাক্যে এটা প্রেপোজিশন না। কেন? আর্টিকেলের পরে দুইটা ওয়ার্ড, তাহলে সেন্টেন্স হচ্ছে আমাদের নাউন আর অ্যাবাব হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। তো আমি আশা করব আজকের পর থেকে নাউন আইডেন্টিফাই করতে আপনাদের কোনো সমস্যা হবে না। ওকে, ফারিয়া জাহান, আপনার কোশ্চেন আছে নাকি? ফারিয়া জাহান, আমি দেখি আপনি কোথায়। ওকে ফারিয়া জাহান, আপনাকে আমি আনমিউট করেছি, আপনি মিউটটা খুলে কথা বলেন আমার সাথে। জি জি স্যার, 5 নাম্বার সেন্টেন্সটা দেখেন। ইজ হি ইজ হি অর শি। স্যার শি নাউন হলে তো হিও হওয়ার কথা। হ্যাঁ, এটা নাউন, ওইটাও নাউন, ওটাকে আমি আইডেন্টিফাই করি নাই আর কি, বুঝেন নাই কথা? দুইটাই নাউন, ঠিক আছে? আর কোনো জি প্রশ্ন? স্যার। নো স্যার। ওকে, তার মানে আমরা বুঝতে পারলাম যে একটা সেন্টেন্সের নাউন আপনারা এখন থেকে চিনতে পারবেন, আর নাউন চিনলেই কিন্তু আপনার বাক্যের অর্থ বোঝা অনেকটা সহজ হয়ে গেল। কেন? কারণ নাউনের অর্থ যদি আপনি না জানেন আপনার তো কোনো প্রবলেম হচ্ছে না, সো আপনার জন্য এটা সহজ হয়ে গেছে, ঠিক আছে? এবার আমরা আসি আমাদের মূল আলোচনায়। খুব কেয়ারফুলি ভাবে শুনতে হবে এগুলা। একটা সেন্টেন্সের ভার্বকে আইডেন্টিফাই করা কিন্তু সবচেয়ে বেশি জরুরি। সবচেয়ে বেশি জরুরি হচ্ছে ভার্বকে আইডেন্টিফাই করা। এবং কি ভার্বকে আইডেন্টিফাই করতে গিয়ে আমরা যত সব ঝামেলা গুলা আমাদেরকে পোয়াতে হয়, আমরা অনেকে ভার্বই খুঁজে পাই না, কেউ কেউ তো আবার সাবজেক্ট খুঁজে পাই না, ঠিক আছে? তো প্রথমত আমাদেরকে ভার্ব খুঁজে বের করতে হবে, ভার্বের সাথে সাথে ওই ভার্বের সাবজেক্টটাও খুঁজে বের করতে হবে। কারণ একটা বাক্যের অর্থ বুঝতে হলে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে হচ্ছে সাবজেক্ট এবং ভার্ব। তারপরে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা হচ্ছে প্রেপোজিশন। প্রেপোজিশনের ব্যবহার জানতে হবে, ঠিক আছে? এখন প্রেপোজিশনের কি ব্যবহার? এই যে ছোট স্থানের আগে অ্যাট, বড় স্থানের আগে ইন, না, এসব ব্যবহার জেনে এখানে কোনো কাজে আসবে না, ঠিক আছে? আপনাকে যে রিয়েল ব্যবহারটা জানতে হবে প্রেপোজিশনের, যেটা আমরা আপনাকে আমাদের বেসিক ইংলিশে শিখিয়ে থাকি। আমরা সাধারণত যে প্রেপোজিশন গুলো শিখি, এখানে ওইটা হবে, এখানে ওইটা হবে, কিন্তু বাক্যে খেয়াল করবেন এরকমটা কিন্তু বাক্যে আসে না। এগুলো হচ্ছে আপনার কম্পিটিটিভ এক্সামের জন্য, যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা দিবে তাদের জন্য। কিন্তু আপনাকে রিয়েল লাইফটা দেখতে হবে যে বাস্তবে নিউজ পেপারে প্রিপোজিশন গুলো কিভাবে ব্যবহার হচ্ছে, প্যাসেজে কিভাবে কোনগুলো ব্যবহার হচ্ছে, এগুলোর অর্থ কি হচ্ছে। তো আমরা আজকে আলোচনা করতে করতে কিছু কিছু প্রেপোজিশন চলে আসবে, তখন আমরা আলোচনা করব। তাহলে সেন্টেন্সে প্রথমে সাবজেক্ট খুঁজে বের করতে হবে, সরি, প্রথমে ভার্ব খুঁজে বের করতে হবে। তাহলে ভার্বকে আমরা কি, ওকে, ভার্বকে যদি আমরা কে বা কারা দ্বারা প্রশ্ন করি তাহলে সাবজেক্ট পেয়ে যাব। এখন কে বা কারা দ্বারা প্রশ্ন করলে সাবজেক্ট পেয়ে যাবো তা ঠিক আছে, অনেক সময় তো আমরা ভার্বের অর্থই বুঝি না, তখন কি করব সেটা নিয়ে আলোচনা করব। এরপরে আমরা আসি সাবজেক্ট ওয়ার্ড, একটু সাবজেক্ট ওয়ার্ড দেখব। দেখেন একটা সেন্টেন্সে আসলে অনেক বড় মানে অনেক কিছু থাকতে পারে। যেমন ধরেন এই বাক্যটা সবাই যদি খেয়াল করি আমরা একটু, আমি এই বাক্যটাকে এখান থেকে কপি করে নিলাম। ওকে ওকে, সবাই আশা করি বাক্যটা দেখতে পাচ্ছেন। এই যে এই বাক্যটা খেয়াল করি তো, দ্য বয় হু কেম হিয়ার ইয়েস্টারডে উইথ হিজ ফ্রেন্ডস ইজ অর আর মাই ব্রাদার। আচ্ছা, এখানে ইজ হবে না আর হবে? আচ্ছা, আমি আলোচনা করি। তাহলে এখানে খেয়াল করুন তো সাবজেক্ট কোনটা, সাবজেক্ট কোনটা, এখানে ভার্ব কোনটা, সাবজেক্ট কোনটা? আমি দুইটা অপশন দিচ্ছি, কেম, কেম ভার্ব হবে নাকি ইজ এবং আর ভার্ব হবে? কোনটা ভার্ব হবে বলেন তো এই বাক্যে? সবাই কমেন্টে আমাকে খুব দ্রুত লিখে দেন, 30 সেকেন্ডের মধ্যে সবাই লিখে দেন এই বাক্যে ভার্ব কোনটা, ইজ নাকি আমাদের কেম হবে, কোনটা? ইজ নাকি কেম, মানে ইজ আর নাকি কেম, কোনটা হবে? কেউ কেম বলতেছেন আর কেউ ইজ বলতেছেন, খেয়াল করছেন আপনাদের মধ্যে কিন্তু দুই ভাগ হয়ে গেছে। ওকে, যাই হোক, আপনারা দুই ভাগ হয়ে গেছেন, কেউ কেম বলতেছেন আর কেউ ইজ বলতেছেন। আমরা এবার দেখি আসলে কি হবে। ওকে, প্রথমত একটা দেখেন, এই পুরো, এই যে পুরোটাই কিন্তু সাবজেক্ট, দ্য বয় থেকে শুরু করে ইজের আগ পর্যন্ত পুরোটাই আমাদের সাবজেক্ট অন্তর্ভুক্ত। কিন্তু এখানে হেড একজন, হেড, হেড বলতে আমি প্রধান, প্রধান সাবজেক্ট বা প্রধান সাবজেক্ট ওয়ার্ড কিন্তু একজন, আর সেটা হচ্ছে
বয়। বয়টা হচ্ছে আমাদের এখানে প্রধান শব্দ, এবং এই বয়কে দেখে আমাদের ভার্বের চেঞ্জ হবে। বয়কে দেখেই আমাদের ভার্বের চেঞ্জ হবে। ঠিক আছে, তাহলে খেয়াল করেন তো, বয়কে দেখে ভার্বের চেঞ্জ হবে। তাহলে বয় কয়জন? একজন নাকি দুইজন? বয় যে একজন, তাহলে ইজ হবে না আর হবে? অবভিয়াসলি ইজ হবে। ঠিক আছে, আমরা অনেকে কি করি এখানে যে ফ্রেন্ডস দেখেই আমরা চেঞ্জ করে দিই। ফ্রেন্ডস যেহেতু অনেকজনকে বোঝাচ্ছে, এই জন্য আমরা কি করে দিই, এখানে ইজের জায়গায় আর বসিয়ে দিই, যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে আমরা ভুল করি। কিন্তু আমাদের মূল সাবজেক্ট ওয়ার্ড কোনটা? সাবজেক্ট ওয়ার্ড হচ্ছে বয়। এখন বয় কেন সাবজেক্ট ওয়ার্ড হলো, এটা জানতে হলে আমাদেরকে আবার প্রথম থেকে আসতে হবে। ওকে, তাহলে যারা যারা খেইম বলছেন তাদের অ্যান্সারটা ভুল হয়েছে। কেন ভুল হয়েছে কিছুক্ষণ পরে আমরা বুঝতে পারবো। ঠিক আছে, এবার আসি আমরা সাবজেক্ট ওয়ার্ড। তাহলে সাবজেক্ট ওয়ার্ড কয়টা হয়? একটা, অবশ্যই সাবজেক্ট ওয়ার্ড হবে শুধুমাত্র একটা। ধরেন আপনাদের একটা প্রতিষ্ঠানে, একটা স্কুলে টিচার অনেক থাকতে পারে, অনেকজন শিক্ষক থাকতে পারে, কিন্তু হেডমাস্টার কিন্তু একজন। ঠিক আছে, একইভাবে যে সাবজেক্টের জায়গায় অনেকজন থাকতে পারে, কিন্তু মূল সাবজেক্ট ওয়ার্ড কিন্তু একজন, তাকে দেখেই মূলত ভার্বের চেঞ্জ হবে। ঠিক আছে, ওকে। এখন সাবজেক্ট ওয়ার্ডকে অবশ্যই কি হতে হবে? নাউন হতে হবে। তার মানে আপনি যেটাকে সাবজেক্ট নির্বাচন করবেন এটা অবশ্যই নাউন হতে হবে, অথবা নাউন, নাউন জাতীয় শব্দ হতে হবে। ঠিক আছে, ইকুইভ্যালেন্ট যেটাকে আমরা বলি, নাউন জাতীয়। এখন নাউনের সমজাতীয় শব্দগুলো কি কি হতে পারে? সেটা হচ্ছে, একটা হচ্ছে টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম বা টু প্লাস ভার্বের বেস ফর্ম, ইনফিনিটিভ, এটাও নাউনের মতো অর্থ করে। ভার্ব প্লাস আইএনজি, যেটাকে আমরা জিরান্ড বলি, এটাও কি করে? নাউনের মতো অর্থ করে। অথবা দা প্লাস অ্যাডজেক্টিভ, এটাও নাউনের মতো অর্থ করে। তাহলে সরাসরি নাউন বসলে তো ভালো, আর যদি নাউন না থাকে এই তিনটা থেকে যে কোনো একটা বসলে এগুলোও নাউনের মতো বা নাউনের সমজাতীয় শব্দ হতে পারে। তার মানে এগুলোও সাবজেক্ট ওয়ার্ড হতে পারে। সবাই মনে রাখেন তিনটা কথা, টু প্লাস মানে হচ্ছে ইনফিনিটিভ, জিরান এবং দা প্লাস অ্যাডজেক্টিভ। এবার আমরা কিছু কিছু শর্ত দেখব, সেটা হচ্ছে কোনো অ্যাপোস্ট্রোফিয়েট অ্যাস যুক্ত ওয়ার্ড সাবজেক্ট হয় না, সাধারণত হয় না অ্যাপোস্ট্রোফিয়েট অ্যাস যুক্ত। যেমন ধরেন আমি বললাম যে মাই ফাদার্স ফ্রেন্ড আর গুড, তাহলে এই যে ফাদার্স এর সাথে কি আছে? অ্যাপোস্ট্রোফিয়েট অ্যাস যুক্ত আছে। তার মানে এখানে ফাদার্স কখনোই সাবজেক্ট ওয়ার্ড হবে না। আমাদের সাবজেক্ট ওয়ার্ড কোনটা হবে? ফ্রেন্ডস, তারপর একটা সাবজেক্ট ওয়ার্ড হবে। আর এরপরে আমাদের প্রিপোজিশনের পর সাবজেক্ট ওয়ার্ড বসে না। ওকে, এবার আমরা আসি সাবজেক্ট ওয়ার্ড নিয়ে কিছু কথা। এখানে যখন আপনারা দেখবেন একটা একটা বাক্য যখন শুরু হচ্ছে, হুশ করে বাক্যের শুরুতে দেখবেন কিছুক্ষণের মধ্যে প্রিপোজিশন চলে আসলো, অথবা বার প্লাস আইএনজি চলে আসলো, কোনো কথা নাই বার্তা নাই, বার প্লাস আইএনজি চলে আসলো। ধরেন কোনো কথা নাই বার্তা নাই, ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম চলে আসলো। ধরেন আবারও কোনো কথা নাই বার্তা নাই, ডাব্লিউএইচ ওয়ার্ড চলে আসলো, অথবা দ্যাট চলে আসলো। তখন কি করব? এই পাঁচটা অবস্থানের মধ্যে যে কোনো একটা অবস্থান যদি হয়, ধরেন প্রিপোজিশন চলে আসলো, অথবা বার প্লাস আইএনজি চলে আসলো, ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম চলে আসলো, অথবা ডাব্লিউএইচ ওয়ার্ড চলে আসলো, বা দ্যাট চলে আসলো, তো এরকম যখন চলে আসে তখন আমাদেরকে কি করতে হবে? এই যে খেয়াল করি আমরা এই বাক্যটা খেয়াল করি, দা বয়। তো দা বয় বলার পর কোনো কথা নাই বার্তা নাই, একটা ডাব্লিউএইচ ওয়ার্ড চলে আসলো, হু। কি? হু। তাহলে আমাদেরকে কি করতে হবে? এই হু থেকে পরবর্তী সাবজেক্ট, পরবর্তী বার পর্যন্ত পুরোটাকে কেটে দিতে হবে। কি? এই হু থেকে পরবর্তী ভার্বের আগ পর্যন্ত। ঠিক আছে, এখন হু থেকে ভার্বের আগ পর্যন্ত কি কি হতে পারে খেয়াল করি। আমরা এটা কেটে দিলাম, খেয়াল করি সবাই একদম খুবই কেয়ারফুলি ভাবে অ্যাটেনশন দেন, মনোযোগ দেন। আমরা কি করলাম এখানে? দা বয়ের পরে যখন আমরা কোনো কথা নাই বার্তা নাই একটা ডাব্লিউএইচ ওয়ার্ড চলে আসলো, তখন আমরা কি করব? এই ডাব্লিউএইচ ওয়ার্ড থেকে পরবর্তী ভার পর্যন্ত সবটা কেটে দিব। কেটে দিয়ে এবার মিলিয়ে পড়ব, দ্য বয় ইজ মাই ব্রাদার। তাহলে পুরো বাক্যের অর্থটা কি হলো? দ্য বয় ইজ মাই ব্রাদার মানে হচ্ছে ওই ছেলেটা, বা ছেলেটা হচ্ছে, বা ছেলেটা আমার ভাই। পুরো বাক্যের সারাংশ বা সামারিটা কি খেয়াল করি। ওই বাক্যের সামারিটা হচ্ছে ওই ছেলেটা আমার ভাই, ছেলেটা আমার ভাই। তো এইভাবে আমাদেরকে সাবজেক্ট এবং ভার্বকে মিলিয়ে প্রথমে বাক্যের সামারি বুঝতে হবে, যে আসলে বাক্য সামারিটা কি, এটা বুঝতে হবে। তো বাকি সবকিছু এমনিতে মিলে যাবে। খেয়াল করি এটা হু একটা রিলেটিভ প্রোনাউন, এগুলো আপনাদের আলোচনা হবে। হু দিয়ে কি করতেছে? এ দা বয় সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে। দা বয় সম্পর্কে কি বলতেছে? যে ওই ছেলেটা খেম এসেছিল, কোথায় এসেছিল? দেয়ার, সেখানে, ইয়েস্টারডে গতকাল। তাহলে ছেলেটা সেখানে গতকাল এসেছিল,
তার সাথে কি ছিল, তার সাথে কে ছিল, তার বন্ধুরা ছিল। খেয়াল করছেন এই এই অংশটা কিন্তু আমাদের বাক্যের সাথে সাবজেক্ট ভার্বের সাথে কোনো মানে এটা আমরা পরবর্তীতে পড়বো মিলানোর জন্য। তবে সাবজেক্ট ভার্বের অর্থ করার সময় এই অংশটাকে বাদ দিয়ে পড়তে হবে। এই অংশটাকে যদি আপনি একসাথে পড়েন আপনি মানে বুঝতে কষ্ট হবে যারা বিগিনার্স লেভেলে আছেন, আর যারা অ্যাডভান্স লেভেলে আছেন তাদের জন্য তো এটা কোনো ব্যাপার না, ঠিক আছে, তারা পড়ে বুঝে যাবে। আর যারা বিগিনার্স লেভেলে আছেন তারা কি করবেন, এই অংশটাকে আপনারা কেটে দিয়ে প্রথমে সাবজেক্ট বার মিলিয়ে পড়বেন, তারপরে এই অংশটাকে অর্থ মিলাবেন, ঠিক আছে। ছেলেটা আমার ভাই, তাহলে ছেলেটার সম্পর্কে কি বলতেছে, গতকাল তার বন্ধুর সাথে এখানে এসেছিল বা সেখানে এসেছিল। সাবজেক্ট নির্ণয় করা কিন্তু খুবই জরুরি। সাবজেক্ট নির্ণয় করা, আমরা সাবজেক্ট ওয়ার্ড নির্ণয় করতে পারি না। খেয়াল করি এখানে, তাহলে এখানে ফ্রেন্ডস কেন সাবজেক্ট ওয়ার্ড হলো না, কারণ হু যে WH ওয়ার্ডের পরে সাবজেক্ট ওয়ার্ড বসে না, প্রিপোজিশনের পরে সাবজেক্ট বসে না, বার প্লাস আইএনজির পরে, জিরানের পরে বা পার্টিসিপলের পরে সাবজেক্ট বসে না, ফার্স্ট পার্টিসিপল পরে সাবজেক্ট বসে না, ঠিক আছে। এখন এখানে আরেকটা টিপস, এরকম প্রিপোজিশন WH ওয়ার্ড থাকলে আমাদের সাবজেক্ট কোনটা হবে, সাবজেক্ট কোনটা হবে, ঠিক তার আগের শব্দটাই সাবজেক্ট হবে, ঠিক তার আগের শব্দটাই। ধরেন এখানে একটা প্রেপোজিশন আছে, তাহলে ঠিক তার আগের শব্দটাই আমাদের সাবজেক্ট হবে, ঠিক আছে। এই ছিল আমাদের সাবজেক্ট নিয়ে যতগুলো সমস্যা। আমরা যখন কিছুক্ষণ পর বড় বড় বাক্য ট্রান্সলেশন করব তখন দেখব। তাহলে সাবজেক্ট ওয়ার্ড বা মূল সাবজেক্ট ওয়ার্ডটাকে খুঁজে বের করতে হলে এই 5টা বিষয়কে বাদ দিয়ে আমাদেরকে তারপর নির্ণয় করতে হবে। এই 5টা বিষয় থাকলে, প্রিপোজিশন থাকলে প্রিপোজিশনের পর থেকে সব কেটে দিতে হবে। এই অংশগুলো আপনারা আশা করি বুঝতে পারছেন। আচ্ছা আমাকে একটু কমেন্ট করে জানান তো এই অংশটা সবার বুঝে আসছে কিনা, এই অংশটা সবার বুঝে আসছে কিনা আমাকে একটু কমেন্ট করে জানান তো। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ কিন্তু, এগুলা জানলে বাক্য আপনি বোঝা কোনো ব্যাপার না, ঠিক আছে। এগুলো বুঝলে বাক্য একদম ফানি হয়ে যাবে। একজন বললেন নো, নো কেন বলছেন জালাল সাহেব, নো কেন বলছেন, বুঝেন না এই জন্য নাকি বুঝছেন এই জন্য? ওকে, আমরা যখন বাক্য বড় বড় বাক্যগুলো দেখবো তখন আরো ডিটেলসে আলোচনা করব। এবার আসি আমরা ফাইন্ড আউট দ্য মেইন ভার্ব। মেইন ভার্বকে ফাইন্ড আউট করতে যাই আমরা সবচেয়ে বেশি যে ভুলটা করি, সবচেয়ে বেশি যে ভুলটা করি খেয়াল করি, আমরা কি করি যে ফার্স্ট পার্টিসিপল ফর্মকে ভার্ব হিসেবে ধরে নিই। এটাই আমাদের সবচেয়ে বড় ভুল। একটু কথা বলতেছি দেখেন, আমি এটাকে প্রথমে তাহলে আমাদের যে ভার্ব নির্ণয় করতে গেলে সবচেয়ে যে ভুলটা আমরা বেশি করি সেটা কি, আমরা হচ্ছে যে ফার্স্ট পার্টিসিপল ফর্মকে ভার্ব হিসেবে ধরে নিই, এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় ভুল। ওকে, দেখাচ্ছি। উপরের বাক্যটা সবাই একটু পড়েন তাহলে বুঝতে পারবেন। উপরের বাক্যটা সবাই একটু পড়েন। এই বাক্যটাকে আমরা কি বলছি, দ্য ডোর শাট আপ, কি করছে, শাট আপ করছে এটাকে, ইন দ্য ইভিনিং ওয়াজ ব্রোকেন ডাউন লাস্ট নাইট। আচ্ছা এখানে ভার্ব কোনটা বলেন তো, এটা, এটা ভার্ব হবে, আমাকে একটু জানান তো। শাট এটা কি ভার্ব হবে, এটা ভার্ব নাকি ওয়াজ ব্রোকেন এটা ভার্ব, কোনটা ভার্ব, মেইন ভার্ব কোনটা এখানে, আমাকে একটু কমেন্ট করে জানান। একজন বলতেছেন আমার কথা কি যায় না, না আপনার কথা আমার কাছে আসবে না, ঠিক আছে, আপনাকে মিউট করা। হ্যাঁ দেখছেন আপনাদের মধ্যে দুই ভাগ হয়ে গেলেন, কেউ বলতেছেন যে শার্টটা মেইন ভার্ব, কেউ বলতেছেন ওয়াজ ব্রোকেনটা মেইন ভার্ব, ঠিক আছে, এক একজন এক একটা বলতেছেন। একজন বলছেন ফার্স্টটা সাবজেক্ট, ফার্স্টটা সাবজেক্ট কি বলতেছেন, আচ্ছা যাই হোক। আসলে আমাদের যে খালি চোখে দেখতে মনে হচ্ছে এটা আমাদের মেইন ভার্ব, খালি চোখে দেখতে মনে হচ্ছে এটা আসলে ভার্বের বি3 বসেছে, এখানে ফার্স্ট পার্টিসিপল ফর্ম বসেছে, এইটা কিন্তু আমাদের মেইন ভার্ব না। এটা এই বাক্যে কিসের মতো কাজ করবে, অ্যাডজেক্টিভের মতো কাজ করবে। আপনারা যারা নন ফাইনাইট ভার্ব পড়েছেন, নন ফাইনাইট ভার্বগুলো কি কি, জেরান্ড, পার্টিসিপল, ইনফিনিটিভ। এই পার্টিসিপলের মধ্যে এটা হচ্ছে ফার্স্ট পার্টিসিপল। ভার্বে যে 3টা রূপ রয়েছে প্রেজেন্ট, তার মধ্যে একটা হচ্ছে ফার্স্ট পার্টিসিপল, বা এটাকে সংক্ষেপে কি বলি আমরা, বি3 বলি। এখন প্রশ্ন হচ্ছে আমরা বুঝবো কিভাবে আসলে এটা যে মেইন ভার্ব না এখানে। ওকে,
প্রথমত দেখবেন এরকম যখন একটা বাক্যে সাবজেক্টের পরে এরকম বি3 থাকবে অথবা ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম থাকবে, আমাদের সমস্যা কোনগুলোতে হবে আমি বলি, যেগুলোতে বোঝা যায়, যেমন ধরেন ইটেন, ইটেন তো দেখে বোঝা যাচ্ছে এটা ফার্স্ট পার্টিসিপল ফর্ম, কিন্তু কিছু কিছু ভার্ব আছে এটার ফার্স্ট ফর্ম যে কথা ফার্স্ট পার্টিসিপল ফর্ম একই কথা, তাদের সাথে শুধু ইডি যুক্ত হয়। ঠিক আছে, তাদের সাথে শুধু ইডি যুক্ত হয়, দুটারই একই ফর্ম। এখন আমরা বুঝবো কিভাবে, খেয়াল করি। বুঝার একটাই উপায়, সেটা হচ্ছে যে সাবজেক্টটা তার আগে বসেছে সেই কি আসলে ওই ভার্বটার কাজ করতে পারে কিনা। আপনারা একটু খেয়াল করেন তো, এই দরজা বা দা ডোর কি আসলে যে শার্ট অফের কাজটা করতে পারে কিনা, একটু দেখেন তো। পারে না। যদি আপনারা একটু কেয়ারফুলি ভাবে খেয়াল করেন, এই সাবজেক্ট যেটা বসেছে সেটা এই ভার্বের কাজটা করতে পারে না। আপনাদেরকে একটা কথা বলে রাখি, বাক্য বুঝতে হলে অবশ্যই ভার্বের অর্থ জানতেই হবে, মাস্ট। ঠিক আছে, তো এই জন্য আপনাদেরকে কমন 1000 ভার্বের লিস্ট দেওয়া হবে। এগুলো যদি আপনারা শিখেন পরীক্ষায় বা যে কোনো প্যাসেজে প্রায় 99 কমন পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো কি বললাম, যে ভার্বের অর্থ জানতেই হবে, নাহলে কিন্তু বাক্যের অর্থ বোঝা যাবে না। তাহলে এই যে ডোর, কিন্তু ডোর আসলে শার্ট অফের কাজটা করতে পারে না, তার মানে এটা মেইন ভার্ব না। তাহলে আসলে এই বাক্যগুলোকে আমরা অর্থ করার সময় আমাদেরকে কিভাবে অর্থ করতে হবে, আমাদেরকে একটা জিনিসের সাহায্য নিতে হবে, সেটা হচ্ছে হ্যাঁ, বস্তুর ক্ষেত্রে আমরা হুইচ বসাবো। বস্তুর ক্ষেত্রে হুইচ বসাবো, হুইচের পরে আমরা ইজ অথবা ওয়াস। ঠিক আছে, ওয়াস কখন বসাবো, যখন আমরা দেখবো এইদিকে ফার্স্ট ফর্মে আছে তাহলে এখানে আমরা ওয়াস বসাবো, এইদিকে প্রেজেন্ট থাকলে এইদিকে আমরা ইজ বসাবো। এবার দেখেন তো, যখন আমরা এই কথাটা নিচ থেকে লিখছি আমরা, আপনারা পরীক্ষায় লিখবেন না, মনে মনে ধরে নেবেন আর কি, এখানে হুইচ ওয়াস কথাটা ছিল, এখানে মূলত হুইচ ওয়াস কথাটা ছিল। তারা এটাকে সিম্পল করার জন্য এটাকে উঠাই দিছে, সিম্পল বাক্য তৈরি করার জন্য এই হুইচ ওয়াস কথাটাকে উঠিয়ে দিয়ে তারা এখানে সরাসরি যে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম বসিয়ে দিয়েছে, শার্টটা বসিয়ে দিল। তাহলে এখানে মূলত এই বাক্যটার অর্থ কি হচ্ছে, এতটুকুর অর্থ হচ্ছে দ্য ডোর হুইচ ওয়াস শাট, মানে হচ্ছে যে দরজাটি কি ছিল, যেটা বন্ধ ছিল, ইন দ্য ইভিনিং মানে সন্ধ্যায় যেটা বন্ধ ছিল। এবার আপনাকে কি করতে হবে, আমরা জানি যে এরকম কোন একটা বাক্যে হঠাৎ করে যদি ডাব্লিউএইচ ওয়ার্ড চলে আসে, বা হঠাৎ করে যদি আমাদের কি চলে আসে, প্রিপোজিশন চলে আসে, বা ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম চলে আসে, তখন আমরা কি করব, এই ফার্স্ট পার্টিসিপল ফর্ম থেকে ভার্বের আগ পর্যন্ত আমাদেরকে আপাতত কেটে দিতে হবে অর্থ করার জন্য। ঠিক আছে, কেটে দিয়ে আমরা সাবজেক্ট এবং ভার্বকে অর্থ করব। দ্য ডোর ওয়াজ ব্রোকেন, এটা হচ্ছে প্যাসিভ, পাস্ট ইনডিফিনিট প্যাসিভ। দ্য ডোর ওয়াজ ব্রোকেন মানে হচ্ছে দরজাটি কি ভেঙেছিল নাকি দরজাটিকে ভাঙা হয়েছিল। প্যাসিভ মানে কিন্তু অর্থটা চেঞ্জ হয়ে যাবে, দরজা ভাঙে নাই, দরজাটিকে ভাঙা হয়েছিল লাস্ট নাইট, ঠিক আছে, গত রাতে। তাহলে এই পুরো বাক্যটার এখন অর্থটা কি হচ্ছে, মানে সন্ধ্যায় যে দরজাটি বন্ধ ছিল গত রাতে সেটাকে ভাঙা হয়েছিল। পুরোটা বাক্যটার এমন একটা অর্থ দাঁড়াচ্ছে এখানে। ঠিক আছে, তাহলে আমরা যে ভুলগুলো করি ভার্ব নির্ণয়ের ক্ষেত্রে, আমরা ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্মকে আমরা কি করি, ভার্ব মনে করে আমরা ভুল করি। সো আজকের পর থেকে ভুলটা করা যাবে না। আবার ভার্ব প্লাস আইএনজি কেও আপনি ভার্ব মনে করে ভুল করবেন না। ঠিক আছে, ধরেন কোথাও আছে ভার্ব প্লাস আইএনজি, ভার্ব প্লাস আইএনজি কখনো মেইন ভার্ব হবে না যদি না তার আগে অক্সিলারি ভার্ব না থাকে। ঠিক আছে, ধরেন ধরেন আপনি যদি গোয়িং বলেন, গোয়িং কে আপনি ভার্ব বলতে পারেন না, গোয়িং কোনো ভার্ব না, গোয়িং কোনো ভার্ব না, গোয়িং কে আপনি ভার্ব বলতে পারেন না। এখন যদি আমি ইজ গোয়িং বলি, এখন আপনি এটাকে ভার্ব বলতে পারবেন, কারণ এখানে একটা অক্সিলারি ভার্ব আছে। ঠিক আছে, তার মানে আইএনজি যুক্ত ভার্ব কখনো মেইন ভার্ব হবে না যদি সে একা থাকে। তার মানে কোনো একটা বাক্যে যদি গোয়িং দেখছেন বা যে কোনো ভার্ব প্লাস আইএনজি যদি দেখেন, তাহলে ভুলেও এটাকে মেইন ভার্ব মনে করবেন না, যদি না তার পাশে অক্সিলারি ভার্ব না থাকে। অক্সিলারি ভার্ব ইজ, ওয়াজ, হ্যাভ, হ্যাজ যাই থাকুক, যদি অক্সিলারি ভার্ব থাকে তখন আপনি সেটাকে ভার্ব ধরতে পারেন, এর আগে তাকে ভার্ব বলে ভুল করা যাবে না। ঠিক আছে, তো ভার্ব নির্ণয়ের ক্ষেত্রে আমি কিন্তু কি কি সতর্কতা অবলম্বন করতে হবে বলে দিচ্ছি, যেহেতু সাবজেক্ট এবং ভার্ব এই দুটো খুবই গুরুত্বপূর্ণ অংশ বাক্যের অর্থ বোঝার জন্য। এই যে এখানে কিছু কিছু এক্সাম্পল দিয়েছি, দেখেন তো, দ্য ফুড ইটেন, খেয়াল করেন তো, ইটেন। আচ্ছা, এই যে ফুড, আমরা যে বলি ফুড, এই ফুড কি খাওয়ার কাজটা করতে পারে? অসম্ভব। এটা একজন ব্যক্তি হলে আমরা মেনে নিতাম। তাহলে এখানে যে ইটেন দেখে অনেকে এটাকে ভার্ব বলবে, আসলে কি এটা ভার্ব? এটা ভার্ব না। এটার অর্থটা কি হচ্ছে, মানে যে খাবার যেটা আসলে ইটেন মানে খাওয়া হয়ে গেছে, ঠিক আছে, এরকম একটা, এটা অ্যাডজেক্টিভের মতো কাজ করতেছে। তো এটার অর্থ বোঝানোর জন্য আমরা কি করতে হবে, আমরা জানি বস্তুর ক্ষেত্রে হুইচ আমাদেরকে নিচ থেকে
একটা হুইচ বসাতে হবে, তারপরে এটা আমরা ওয়াজ বসাতে পারি বা ইজ বসাতে পারি। অর্থাৎ দেখেন দ্য ফুড হুইচ ওয়াজ ইটেন, এখন দেখছেন অর্থটা কিন্তু আপনি বুঝতেছেন অর্থটা কি হচ্ছে। তখন এরকম ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম থাকলে আপনার নিচ থেকে হুইচ ওয়াজ অথবা হুইচ ইজ বসিয়ে অর্থ করবেন, তাহলে আপনার অর্থটা একেবারে স্পষ্ট হয়ে যাবে। একেবারে ধরেন দ্য ডোর ক্লোজড, খেয়াল করেন তো, দরজা কি যে বন্ধের কাজটা করতে পারে, ক্লোজ ডাউন করতে পারে? ক্লোজ ডাউন কে করতে পারে? একজন ব্যক্তি। দেখেন তো দ্য ফ্যান স্টলেন, এখন ফ্যান কি স্টোলেনের কাজ করতে পারে, চুরি করতে পারে? পারে না। আসলে মূলত এখানে কি ছিল, এই হুইচ ওয়াজ কথাটা ছিল, হুইচ ওয়াজ কথাটা ছিল এটাকে কি করা হয়েছে, সিম্পল করার জন্য, সিম্পল বাক্য গঠন করার জন্য এই হুইচ ওয়াজ কথাটাকে উঠিয়ে দিছে। সো আপনাদেরকে যদি এইরকম বাক্যটা ধরেন, এইরকম বাক্যটা, এই বাক্যটাকে যদি আপনাদের কমপ্লেক্স করতে বলে, আপনারা কি করবেন, জাস্ট ডোরের পরে একটা হুইচ ওয়াজ বসিয়ে দিবেন, ব্যাস কমপ্লেক্স হয়ে গেছে, আর কিচ্ছু করতে হবে না। জাস্ট আপনি যদি এটার সাথে হুইচ ওয়াজ বসিয়ে দেন, সিম্পল বাক্যটা কমপ্লেক্স হয়ে গেছে। আসলে এটাই তো, তারা এটাকে কমপ্লেক্স করার জন্য, সিম্পল করার জন্য তারা হুইচ ওয়াজ উঠিয়ে দিছে। এখন কি সিম্পল কি আসলেই সিম্পল? দেখেন তো, আসলে কিন্তু নামে সিম্পল, সে কিন্তু কাজে সিম্পল না। আচ্ছা যাই হোক, আমরা যে বলি সাধারণ জ্ঞান, ঠিক আছে, যারা বিসিএস পরীক্ষা দিবে তাদেরকে একটু জিজ্ঞেস করিয়েন আসলে কি এটা সাধারণ জ্ঞান কিনা। আচ্ছা যাই হোক, তাহলে আমরা আশা করি এখন এখন থেকে ভার্ব নির্ণয়ের ক্ষেত্রে আমরা সতর্ক হয়ে যাব, যে যে বিষয়গুলো বললাম আমাদেরকে কি করা হবে, এরকম ভাবে, যেমন এখানে কেম এই বাক্যে দ্য বয় হু কেম, এটা মেইন ভার্ব কেন হবে না? কারণ এইরকম বাক্যগুলো যেমন এই হু এর পরে রিলেটিভ প্রোনাউনের পরে যে ভার্বগুলো আছে এগুলো কখনো মেইন ভার্ব হবে না, ঠিক আছে? তো মেইন ভার্ব নির্ণয়ের ক্ষেত্রে আমাদেরকে একটু সতর্কতা অবলম্বন করতে হবে। তো আপনাদের সবাই আমাকে একটা বিষয় জানান, আমি 1 মিনিটের জন্য সবার মিউট খুলে দিচ্ছি, যে সাবজেক্ট ভার্ব এই দুইটা নির্ণয়ের ক্ষেত্রে আপনাদের সমস্যা হবে কি না। আমি কিছুক্ষণের মধ্যে দেখাবো কিভাবে নির্ণয় করতে হচ্ছে, আরো ডিটেলস দেখাবো। তার আগে আপনারা বুঝছেন কিনা আমাকে এটা জানান। বুঝতেছেন কিনা এটা আমাকে জানান একটু। জি স্যার, আলহামদুলিল্লাহ বুঝতেছি। সবাই বুঝতেছেন? বাকিরা মিউট করে কথা বলতে পারেন, সমস্যা নেই। কিছুক্ষণের জন্য আপনাদের মিউট খুলে দেওয়া হয়েছে। হ্যাঁ স্যার, বুঝতে বুঝতে পারতেছি স্যার। জি ওকে, অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে, বুঝতে পারতেছেন এই জন্য। কারো সমস্যা থাকলে জানাতে পারেন, ঠিক আছে? কোথাও বুঝতে স্যার, একটা প্রশ্ন ছিল আমার। হ্যাঁ বলেন। হ্যাঁ, প্রশ্নটা হলো স্যার, মানে ওই জিরান্ট এন্ড পার্টিসিপল যে বলেন, একটু একটু আগে আমি কমেন্টে বলছিলাম স্যার, জিরান্ট এবং পার্টিসিপল, জিরান্ট পার্টিসিপলের মাঝে ভার্বের সাথে আইএনজি থাকার পরেই তো জিরান্ট এন্ড পার্টিসিপল হয়। হুম হুম সেই হুম। ক্ষেত্রে ভার্বের সাথে কখন আইএনজি থাকলে আমি এটাকে পার্টিসিপল বলবো, কখন আইএনজি থাকলে আবার তাকে জিরান্ট বলবো, এই বিষয়টা একটু ক্লিয়ার করতেন আর কি স্যার। ও, আর বিষয়টা হচ্ছে যে আপনাকে কিছুক্ষণ আগে যে বিষয়টা দেখাইছি সেটা হচ্ছে পার্টস অফ স্পিচের অবস্থান। যেখানে নাউন বসে ওখানে যদি ভার্ব প্লাস আইএনজি হয় সেটা নাউন, মানে জিরান। আর যেখানে অ্যাডজেক্টিভ বসে সেখানে যদি ভার্ব প্লাস আইএনজি হয় তাহলে সেটা হচ্ছে আমাদের পার্টিসিপল, ঠিক আছে? এর কারণটা হচ্ছে তার মানে পার্টিসিপল, স্যার, হ্যাঁ পার্টিসিপল হ্যাঁ অ্যাডজেক্টিভের মতো স্যার, কাজ হ্যাঁ, করে, জিরান নাউনের মতো অর্থ করে। এই জন্য যেখানে নাউনের জায়গায় যদি ভার্ব প্লাস আইএনজি হয় সেটা জিরান, অ্যাডজেক্টিভের জায়গায় যদি ভার্ব প্লাস আইএনজি হয় সেটা পার্টিসিপল, ঠিক আছে? স্যার হুম। পড়াশোনা ছেড়ে দিছি আজকে 12-14 বছর হয়ে গেছে গা স্যার। এখন তো দেখা গেছে কি আগের গুলা সবার এখন আবার পড়তে হইব, নাউন প্রনাউন অ্যাডজেক্টিভ ভার্ব আর ভার্ব, না না, তারপরে এগুলা পার্টস অফ পড়তে হবে স্পিচ। না, পড়তে হবে না, এত ভয় পাওয়ার কিছু না, এগুলো পড়তে হবে না। আমি তো জাস্ট আপনাদেরকে এখানে ইয়া করতেছি, নাউন কেন চিনাচ্ছি প্রথমে বলছি, কারণ নাউন চিনাচ্ছি এই জন্য আহ যাতে করে আপনার বাক্যের অর্থ বুঝতে সমস্যা না হয়। কারণ আপনি যদি নাউনের অর্থ নাও জানেন আপনার প্রবলেম হবে না কিন্তু, ঠিক আছে? নাউনের অর্থ যদি আপনি নাও জানেন আপনার প্রবলেম হবে না, এই জন্য নাউন আপনাকে চিনাচ্ছি আমি। আর যারা একেবারে নাউনের সংজ্ঞা জানে তারাও কিন্তু বাক্যে নাউন চিনে না কিন্তু, ঠিক আছে? কোনো কিছু নামকে নাউন বলে এটা জেনে কি বাক্যে নাউন আইডেন্টিফাই করা যাবে? যাবে না, ঠিক আছে? আপনি নাউনের যেমন গো, আপনি জানেন গো একটা ভার্ব, কিন্তু আমরা দেখলাম বাক্যে সেটা নাউন হয়ে গেল। তার মানে হচ্ছে আপনাকে যে আইডেন্টিফাই জানতে হবে বাক্যে কোথায় কি বসে সেটা জানতে হবে।
ওকে, এবার আমরা একটু বি ভার্বের নিয়ে আমাদের আসলে বিস্তারিত ক্লাস আছে, এখানে আমি জাস্ট একটু আলোচনা করব, যতটুকু আজকের জন্য দরকার ততটুকু। তো বি ভার্ব আমাদের বড় বাক্যে যে ভূমিকাটা পালন করে, বি ভার্বের পরে যদি নাউন থাকে তাহলে সেটা সাবজেক্ট সম্পর্কে বর্ণনা করে বা সাবজেক্ট সম্পর্কে তথ্য দেয়। তো বি ভার্বগুলো কি কি আপনারা সবাই জানেন, অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর, বি, বিন, বিং, এগুলো সবই বি ভার্ব। তো এই বি ভার্বের পরে যদি প্রেপোজিশন থাকে তাহলে এটা কি করে, সাবজেক্টের অবস্থান বোঝায়, সাবজেক্টের অবস্থান বোঝায়। ঠিক আছে, তো এখানে দুইটা বাক্য আমরা দেখতে পাচ্ছি, এই দুইটা বাক্যকে আমরা একটু কপি করে নিই। আচ্ছা, এখানে খেয়াল করে তো আমরা ইজ, ইজ হচ্ছে এখানে আমরা একটা ভি ভার্ব, ইজ, ইজের পরে যদি আপনারা খেয়াল করেন অন্য কোনো ভার্ব নেই, ইজের পরে কি আছে, একটা আর্টিকেল আছে এই। তো আর্টিকেলের পরে কি বসে, আমরা জানি আর্টিকেলের পর নাউন বসে, তার মানে এখানে ইজ ছাড়া অন্য কোনো ভার্ব নেই। তাহলে এই ইজটা এখানে কি কাজ করতেছে আসলে, এই ইজটা এই নিউজিল্যান্ড সম্পর্কে বর্ণনা করতেছে, আর কিছুই না। এই ইজটা কি করতেছে, নিউজিল্যান্ড সম্পর্কে তথ্য দিচ্ছে। এখন নিউজিল্যান্ড সম্পর্কে সেই কি তথ্য দিচ্ছে দেখেন তো, আ স্মল কান্ট্রি, একটা ছোট দেশ বা একটা স্মল কান্ট্রি। অর্থ যদি না জানেন তাহলে স্মল কান্ট্রি অর্থ স্মল কান্ট্রি। ঠিক আছে, নিউজিল্যান্ড সম্পর্কে সে তথ্য দিচ্ছে, এটা একটা স্মল কান্ট্রি। এরপরে এই স্মল কান্ট্রি সম্পর্কে প্রিপোজিশন অফ আরো কিছু তথ্য দিচ্ছে। সে কি বলতেছে, ফর 4 মিলিয়ন ইনহ্যাবিটেন্টস, 4 মিলিয়ন ইনহ্যাবিটেন্টস এর একটা স্মল কান্ট্রি। তাহলে নিউজিল্যান্ড সম্পর্কে আপনি কি তথ্য পেলেন, ইস্ট আপনাকে কি তথ্য দিল, নিউজিল্যান্ড হচ্ছে একটা স্মল কান্ট্রি, এই স্মল কান্ট্রিটা কিরকম, 4 মিলিয়ন ইনহ্যাবিটেন্টস এর একটা স্মল কান্ট্রি। ঠিক আছে, 4 মিলিয়ন ইনহ্যাবিটেন্টস এর একটা স্মল কান্ট্রি। এখন ইনহ্যাবিটেন্টস অর্থটা যদি আপনি না জানেন, এটা একটা নাউন, আপনি ধরে নেন ইনহ্যাবিটেন্টস মানে ইনহ্যাবিটেন্টস, যদি এটার অর্থ তো হচ্ছে বাসিন্দা। ঠিক আছে, তাহলে এই অফের প্রিপোজিশন অফ, অফের কি কাজ আসলে আমি আপনাদেরকে এখানে ব্যাখ্যা করে দিই। কোনো বাক্যে যদি প্রিপোজিশন অফ থাকে সে কি করবে, সে তার আগের শব্দগুলা এবং পরের শব্দগুলা সবগুলাকে কানেক্ট করে ফেলে। খুবই কেয়ারফুলি ভাবে বিষয়টা দেখেন, প্রিপোজিশন অফ এটা কিন্তু হিউজ পরিমাণ ব্যবহার হয়, বা 30%-এরও বেশি ব্যবহার হয় বাক্যে প্রিপোজিশন অফ। ঠিক আছে, তো কি করলো দেখেন তো, এই স্মল কান্ট্রি থেকে 4 মিলিয়ন ইনহ্যাবিটেন্টস পুরোটাকে কানেক্ট করে ফেলছে, পুরোটাকে সেই কানেক্ট করে ফেলছে। কানেক্ট করার পর সেই অর্থটা কোন দিক থেকে দিবে, পিছনের দিক থেকে, এই দিক থেকে না। আপনি যদি বলেন যে একটা স্মল কান্ট্রির 4 মিলিয়ন বাসিন্দা, হবে না, আপনাকে এটা কোন দিক থেকে অর্থ করতে হবে, পিছনের দিক থেকে। ঠিক আছে, অর্থাৎ আপনাকে বলতে হবে 4 মিলিয়ন ইনহ্যাবিটেন্টস এর ছোট দেশ বা স্মল কান্ট্রি। প্রিপোজিশন অফ এর অর্থ হচ্ছে এর, প্রিপোজিশন অফ এর অর্থ হচ্ছে এর। ঠিক আছে, এখন এর মানে কি, ওকে, তাহলে এই যে এটা অর্থটা কিভাবে করবে, 4 মিলিয়ন বাসিন্দার একটা ছোট দেশ। তাহলে ইজের এখানে কি ভূমিকা পালন করতেছে, আমরা বললাম ইজ যখন মেইন ভার্ব হিসেবে বসে সে কি করতেছে, সাবজেক্ট সম্পর্কে তথ্য দিবে, বর্ণনা করবে। এবার আসি, আমরা বলছিলাম এই ভি ভার্বের পরে যদি প্রিপোজিশন অ্যাট অথবা ইন থাকে তাহলে সে কি করবে, সে নাউন সম্পর্কে কি করবে, যে তথ্যটা দিবে সেটা হচ্ছে তার অবস্থান বুঝাবে। যেমন আমি যদি বলি আম অ্যাট হোম, তাহলে এই এম আমার সম্পর্কে বলতেছে আমি কোথায়, বাড়িতে, অ্যাট হোম। তাহলে এই এমটা আমার অবস্থান বোঝাচ্ছে। একইভাবে মাই মম ইজ অ্যাট কিচেন, তার মানে ইজটা এখানে কি করতেছে, আমার মায়ের অবস্থান বোঝাচ্ছে, আমার মা রান্না করে, আমার মা রান্না করে। ঠিক আছে, তাহলে আমরা আশা করি বাক্যে বি ভার্বের অবস্থাটা বুঝে গেলাম। বাক্যে যখন বি ভার্ব মানে এম, ইজ, আর, ওয়াজ, আর এগুলো যখন বাক্যের মেইন ভার্ব হবে তখন এগুলা কি করবে, সাবজেক্ট সম্পর্কে তথ্য দিবে। আশা করি এটা নিয়ে কারো কোনো প্রবলেম নেই। ওকে, এতটুকু যদি পর্যন্ত কারো কোনো প্রবলেম না থাকে এবার আমরা বড় বাক্যে চলে যাচ্ছি, অনেক সময় হয়ে গেছে। আমরা এবার একটা বড় বাক্যকে নিই প্রথমে, এবার একটা একটা করে আমরা এগুলা ব্যাখ্যা করব কোনটা কিভাবে হচ্ছে। আশা করি আপনারা আমার সাউন্ডটা ক্লিয়ার শুনতেছেন, যে প্রায় 41 বা 40-র মতো জয়েন আছেন এই মুহূর্তে। আমি আপনাদেরকে অনুরোধ করব শেষ পর্যন্ত আমাদের সাথে থাকেন, তাহলে অবশ্যই আপনি উপকৃত হবেন। ঠিক আছে, পুরো ক্লাসের শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার ট্রাই করেন। এই বিষয়গুলা এত ডিটেলসে কিন্তু কেউ আপনাদেরকে কখনো বলবে না। ঠিক আছে, সাধারণত টিচাররা যেটা করে নিজেরা পড়ে অর্থ করে দেয়, নিজে নিজে অর্থ করে দিলে আপনার কি লাভ হলো, আপনি তো বুঝতেছেন না। আপনাকে আপনার মতো করে বুঝাই দিতে হবে কিভাবে হচ্ছে।
তখন সেটা আপনার কাজে লাগবে। যাই হোক, এই বাক্যটা সবাই একটু পড়ি, যে যেখানে আছি সেখান থেকে একটু পড়ি। আর পড়ার পর কি বুঝছেন আমাকে একটু জানান তো খুব দ্রুত, বাক্যটা পড়ে কিছু বুঝলেন কিনা। যে যেখান থেকে আছেন, আশা করি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, পড়েন সবাই বাক্যটা। The professor voted Teacher of the Year by students was traveling in Europe when he received notice of his promotion. সবাই বাক্যটা পড়ি আমরা। পড়ার পর কি বুঝলাম আমাকে একটু জানান তো দেখি। বাক্যটার অর্থ কে বলবেন আমাকে? হাত তুলেন। একজন হাত তুলছেন, আপনি কি বলতে চাচ্ছেন? কমেন্ট করে জানাতে পারেন কেউ যদি বলতে চান। কারো এই বাক্যটার অর্থ বলতে চাইলে আমাকে মেসেজ করে জানাতে পারেন বা হাত তুলতে পারেন। আর্চানা দাবি সম্ভবত আপনার নাম। আর্চানা দাবি, আপনি কিছু বলবেন? হাত তুলে রাখছেন, মিউটটা খুলেন তো দেখি। আচ্ছা যাই হোক, কেউ যদি বলতেছেন না তাহলে আমরা সময় নষ্ট করব না। তো এই বাক্যটার প্রথমে যে মোস্ট অফ দ্য স্টুডেন্ট যে ভুলটা করবে, এই বটিটাকে তারা ভার মনে করবে। প্রথম জায়গায় তারা গন্ডগোল। খেয়াল করি আমরা, এই বটিটাকে তারা কি করবে? বটিটাকে মেইন ভার্ব মনে করেই যে ভুলটা করবে, এরপরে আর কোনো বাক্যের অর্থ সে বুঝবে না। এজন্য আমি প্রথমে এটা ব্যাখ্যা করেছিলাম আপনাদেরকে। সেখানে আমি বলেছিলাম ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম থাকলে একটু সতর্ক থাকতে হবে। অর্থাৎ এরকম ইডি যুক্ত ভার্ব থাকলে, ফার্স্ট ফর্ম থাকলে একটু সতর্ক থাকতে হবে। কেন? যদি এটা ফার্স্ট পার্টিসিপল হয়ে যায়, যদি সাবজেক্ট এই কাজটা না করে, তাহলে কিন্তু এটা মেইন ভার্ব না। ঠিক আছে? তাহলে এটা কিন্তু মেইন ভার্ব না। আচ্ছা, আপনাদেরকে আমি কিছুক্ষণের জন্য মিউটটা খুলে দিচ্ছি। কেউ একজন কিছু বলতে চাচ্ছিলেন, মিউটটা খুলে বলতে পারেন। হ্যাঁ বলবেন, কিছু বলবেন স্যার তাড়াতাড়ি। এখানে স্টুডেন্টের পরে ওয়াজ, যে এটা কি মেন ভার্ব? স্যার এখানে স্টুডেন্টস এর পরে যে ওয়াজ, সেটা কি মেন ভার্ব হবে না? হ্যাঁ হ্যাঁ, এটা আমরা বলবো কিছুক্ষণের মধ্যে। আচ্ছা যাই হোক, আপনাদের তাহলে কারো কোনো কোশ্চেন নাই এখানে আপাতত? ওকে, মেইন ভার্ব পাওয়ার সম্ভাবনা কোথায় বেশি? আপনাদেরকে আরেকটু ঘুরাই নিয়ে আসি আগের জায়গায়। কোথায় কোথায় আমরা মেইন ভার্ব পাওয়ার সম্ভাবনা বেশি বাক্যে? বাক্যে যদি ভি ভার্ব থাকে, মানে অ্যামিজার, ওয়াজার, এই ভি ভার্ব গুলো যদি থাকে, তাহলে ভি ভার্বের সাথে আমাদের মেইন ভার্বটা থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি। এরপর বাক্যে যদি হ্যাভ ভার্ব থাকে, মানে হ্যাভ, হ্যাজ, হ্যাড, তাহলে এগুলার পরে আমাদের মেইন ভার্ব থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি। আর যদি মেইন ভার্ব না থাকলে এগুলা নিজেরাই মেইন ভার্ব। ঠিক আছে? আর এগুলা যখন মেইন ভার্ব, তখন অর্থটা কেমন হবে কিছুক্ষণ আগে আমি বলেছিলাম। বি ভার্বের ক্ষেত্রে সাবজেক্ট সম্পর্কে বর্ণনা করবে, আর হ্যাভ ভার্বের ক্ষেত্রে সাবজেক্টের মালিকানা বুঝাবে। যেমন আই হ্যাভ এ কার, এখানে হ্যাভ অর্থ আমার মালিকানা বুঝাচ্ছে, আমার একটি গাড়ি আছে। এরপর মডাল ভার্বের পরে আমাদের মেইন ভার্ব থাকতে পারে, যেমন ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, এগুলোর ক্ষেত্রে এগুলোর পরে কি হতে পারে? আমাদের মেইন ভার্ব থাকতে পারে। তাহলে বি ভার্ব, হ্যাভ ভার্ব, মডাল ভার্ব, তারপর আছে আমাদের ডু, ডাজ, ডিড। তো এগুলোর ক্ষেত্রে কি আমাদের মেইন ভার্বটা খুঁজে পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি যদি বি ভার্ব থাকে, হ্যাভ ভার্ব থাকে, অথবা মডাল ভার্ব থাকে। তাহলে এখানে আমরা খেয়াল করি ওয়াজের পরে ওয়াজ পেয়েছি, তাহলে আমাদের এখানে মেইন ভার্ব কোনটা? ট্রাভেলিং। আমাদের মেইন ভার্ব কোনটা? ট্রাভেলিং, ওয়াজ ট্রাভেলিং। আচ্ছা, এখানে যদি ওয়াজ না থাকতো, আমরা কিন্তু ট্রাভেলিং কে কখনোই বার বলতে পারতাম না। কেন? কারণ ট্রাভেলিং হচ্ছে এখানে বার প্লাস আইএনজি। বার প্লাস আইএনজি কখনো একা মেইন ভার্ব হয় না, তাকে কেউ না কেউ সাহায্য করতে হবে। এখানে ওয়াজটা ছিল আমাদের সাহায্যকারী ভার্ব, এখন আমরা এটাকে মেইন ভার্ব বলতে পারবো। ওয়াজ না থাকলে কিন্তু, ওয়াজ না থাকলে আমরা এটাকে মেইন ভার্ব বলতে পারবো না, অথবা ইজ থাকলেও আমরা মেইন ভার্ব বলতে পারি। অর্থাৎ আমার একটা সাহায্যকারী ভার্ব থাকতে হবে, না হয় আমি বার প্লাস আইএনজি কে কখনোই মেইন ভার্ব বলতে পারবো না। এবার আসি, বটিটা আমাদের মেইন ভার্ব কেন হচ্ছে না? আসলে প্রফেসর কি বটিটের কাজটা করতেছি কিনা একটু দেখেন তো। দ্য প্রফেসর বটিড টিচার অফ দ্য ইয়ার, ঠিক আছে, বাই স্টুডেন্টস। তার মানে এতটুকু পড়লে আমরা বুঝতে পারতেছি আসলে বাক্যটার মধ্যে প্যাসিভের একটা ভাব আসে।
প্যাসিভ বাক্যের একটা ভাব আসে। আর তাছাড়া খেয়াল করেন তো, টিচার অফ দ্য ইয়ার বলতে কি বুঝেন আপনারা? সবাই বুঝার কথা। টিচার অফ দ্য ইয়ার মানে বছরের সেরা শিক্ষক। আপনারা সবাই জানেন ম্যান অফ দ্য ম্যাথস মানে ম্যাথের সেরা, ম্যান অফ দ্য সিরিজ সিরিজের সেরা, স্টুডেন্ট অফ দ্য ইয়ার, স্টুডেন্ট অফ দ্য ইয়ার মানে বছরের সেরা ছাত্র। তো এই ধরনের এগুলো আপনাদেরকে এটা সবাই জানেন। বাই দ্য স্টুডেন্ট, তার মানে খেয়াল করেন তো, স্টুডেন্ট বাই দ্য স্টুডেন্ট মানে কি স্টুডেন্টদের ধারা, বাই মানে ধারা, স্টুডেন্টদের ধারা, টিচার অফ দ্য ইয়ার বছরের সেরা টিচার বা ইয়ারের টিচার। এরপরে ভোটেড হলো মানে নির্বাচিত হলো। তাহলে খেয়াল করেন প্রফেসর কিন্তু নির্বাচনটা করেন নাই, ভোটেডের কাজটা বা নির্বাচিত কাজটা প্রফেসরে করেন নাই, বরং এই ভোটেডের কাজটা কে করছে? স্টুডেন্টরা করছে, স্টুডেন্টরা করছে। ঠিক আছে, তো ভার্বের এরকম ফার্স্ট পার্টিসিপল ফর্ম থাকলে আমাদেরকে সতর্ক থাকতে হবে। ওকে, তাহলে আমাদের এখানে মূল ভার্ব কোনটা? ওয়াজ ট্রাভেলিং। মূল ভার্বটা হচ্ছে আমাদের ওয়াজ ট্রাভেলিং। সো আমরা এটাকে আইডেন্টিফাই করলাম, ওয়াজ ট্রাভেলিং হচ্ছে মূল ভার্ব। আচ্ছা, আমাদের সাবজেক্ট কোনটা তাহলে? অবশ্যই প্রফেসর। কেন প্রফেসর সাবজেক্ট? আমরা বলছি এরকম যখন আমাদের প্রেপোজিশন থাকে অথবা বার প্লাস আইএনজি থাকে অথবা ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম থাকে অথবা অথবা যদি ডাব্লিউএইচ ওয়ার্ড থাকে, এরপর থেকে ভার্বের আগ পর্যন্ত পুরোটাকে কেটে দিতে হবে। দেখেন আমি পুরোটাকে কেটে দিছি, পুরোটাকে আমি কি করলাম? কেটে দিলাম। কেন? আমার বাক্যের সামারিটা বোঝার জন্য, অর্থটা বোঝার জন্য। এবার আমি প্রফেসরের সাথে মিলিয়ে পড়বো, দ্য প্রফেসর ওয়াজ ট্রাভেলিং মানে প্রফেসর ভ্রমণ করতেছিল। ইন দ্বারা অবস্থানকে বোঝায়, অ্যাট অথবা ইন দ্বারা অবস্থানকে বোঝায়, যে কোনো একটা অবস্থানকে বোঝাচ্ছে। কোথায়? ইউরোপ। ঠিক আছে, যে কোনো দেশের নামের প্রথম অক্ষর বড় হাতের হয়। সো বড় হাতের ক্যাপিটাল লেটার দেখলে আপনারা বুঝবেন এটা প্রপার নাউন। ঠিক আছে, দিনের নাম, মাসের নাম, যে বছরের নাম, এবং কি আপনারা দেখবেন যে যে কোনো দেশের নাম, যে কোনো ব্যক্তির নাম, এগুলো সবসময় বড় হাতের অক্ষর হয়। আর আমাদের আর্টিকেলের পরে নাউন বসে। তো ইন হচ্ছে, সরি, এখানে ইন হচ্ছে একটা প্রেপোজিশন, প্রেপোজিশনের পর নাউন বসে। তাহলে কেউ যদি বলে যে স্যার আমি ইউরোপ অর্থ জানি না, কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নেই। ওকে, তাহলে হয়েন দ্বারা সময়কে বোঝায়, পরবর্তীতে একটা সময়কে নির্দেশ করলো, আমরা সেটা পরে দেখতেছি। তাহলে এই বাক্যের সামারিটা কি দেখেন তো, দ্য প্রফেসর ওয়াজ ট্রাভেলিং ইন ইউরোপ মানে হচ্ছে প্রফেসর ওয়াজ ট্রাভেলিং ভ্রমণ করতেছিল ইন ইউরোপ, ইউরোপে ভ্রমণ করতেছিল। খেয়াল করছেন এই বাক্যের মূল অংশটা কি? মূল অংশটা কিন্তু আমরা পেয়ে গেছি। মূল অংশটা হচ্ছে দ্য প্রফেসর ওয়াজ ট্রাভেলিং ইন ইউরোপ, ইউরোপে ভ্রমণ করতেছিল। এবার আসলে সময়টা বলে দিল হয়েন, সময়টা কখন সেটা হয়েন বলে দিল। হি রিসিভড নোটিস। খেয়াল করেন তো, রিসিভের এখানে কি হলো? ভার্বের সাথে ইডি মানে ফার্স্ট ফর্ম। এরকম ইডি থাকলে আমাদেরকে একটু কেয়ারফুল থাকতে হবে। আগে বলছি, দেখেন তো রিসিভ মানে গ্রহণ করা, তাহলে সেই রিসিভের কাজটা কি হি করতে পারে? হি মানে কে? হি মানে প্রফেসর। তাহলে প্রফেসর রিসিভের কাজ করতে পারে কিনা দেখেন তো, অবশ্যই পারে। ঠিক আছে, ব্যক্তি কি করতে পারে? রিসিভের কাজটা করতে পারে। তাহলে আমরা বুঝলাম যে সমস্যা না, এটা মেইন ভার্ব, আমাদের এই অংশের এটা মেইন ভার্ব। আর আমাদের হয়েন দ্বারা পরবর্তীতে নতুন একটা বাক্য শুরু করেছে, তাহলে এই বাক্যের অর্থ আমরা আলাদা করব। ঠিক আছে, তাহলে হয়েন যখন হি রিসিভড, সে রিসিভ করেছিল নোটিস, যখন সে নোটিসটা রিসিভ করেছিল। এখন এই অফ কি করতেছে খেয়াল করি আমরা, অফ কি করে? তার আগের নাউন সম্পর্কে বর্ণনা করে বা আগের নাউন সম্পর্কে তথ্য দেয়, এই প্রিপোজিশন অফ। ঠিক আছে, তো নোটিশ সম্পর্কে প্রিপোজিশন অফ কি বলতেছে? এই নোটিশটা কি ছিল? হিজ প্রমোশন, তার প্রমোশনের নোটিশ ছিল। এই নোটিশটা কি? এই নোটিশটা হচ্ছে হিজ প্রমোশন, তার প্রমোশনের নোটিশ, তার প্রমোশনের নোটিশ। তাহলে আমাদেরকে প্রিপোজিশন অফ কি করে? আমরা আগেই বলছি, তার আগের শব্দ এবং পরের শব্দকে কানেক্ট করে, আগের শব্দ এবং পরের শব্দকে কানেক্ট করে। তাহলে আমাদেরকে বলতে হবে তার প্রমোশনের নোটিশ। ঠিক আছে, নোটিশ তার প্রমোশন হবে না, আমাদেরকে পিছনের দিক থেকে অর্থ করতে হবে তার প্রমোশনের নোটিশ হি রিসিভড, সে গ্রহণ করেছিল, তার প্রমোশনের নোটিশ সে গ্রহণ করেছিল। হয়েন দ্বারা সময়কে বোঝাচ্ছে। তাহলে যখন সে তার প্রমোশনের নোটিশ গ্রহণ করেছিল, ঠিক আছে, তখনই সে মূলত কি ইউরোপে ভ্রমণ করতেছিল। যখন সে তার, খেয়াল করেন হয়েন মানে যখন, তার পরবর্তী অর্থটা অটোমেটিক তখন হয়ে যায়। তখন কিন্তু ইংলিশে ব্যবহার করা লাগে না, বাংলা ব্যবহার করতে হয়। আর ইংলিশে যখন হয়েন থাকে তখন বাংলা অর্থ হয়ে যায় যখন তখন, যখন তখন। তাহলে যখন সে তার প্রমোশনের নোটিশটি গ্রহণ করেছিল তখন সে ইউরোপে ভ্রমণ করতেছিল। এবার আসি আমরা এই অংশটাকে আমরা পরবর্তীতে অর্থ করব।
এখন এই অংশটাকে অর্থ করার জন্য আমরা কি বলছিলাম কিছুক্ষণ আগে, সবার মনে আছে কিনা? আমি আশা করি মনে আছে। আমরা বলছিলাম এখানে একটা রিলেটিভ প্রোনাউন বসানোর জন্য। এখন আমরা এখানে হুইচ বসালে হবে বলেন তো? হবে না। হুইচ বসালে হবে না, হুইচ ওয়াজ বসালে হবে না। এখন প্রশ্ন হতে পারে যে স্যার কেন হুইচ ওয়াজ হবে না? কারণ হুইচ হচ্ছে ব্যক্তির বস্তুর ক্ষেত্রে, আমাদেরকে হু বসাতে হবে। হু ব্যক্তির ক্ষেত্রে, প্রফেসর যেহেতু ব্যক্তি, আমাদেরকে কি করতে হবে? হু বসাতে হবে। ঠিক আছে, আমাদেরকে হু বসাতে হবে। তাহলে আমাদেরকে বলতে হবে দ্য প্রফেসর হু ওয়াজ ভোটেড, মানে যে নির্বাচিত হয়েছিল টিচার অফ দ্য ইয়ার, বছরের সেরা শিক্ষক, বাই স্টুডেন্টস, ছাত্রছাত্রীদের দ্বারা। মানে যে শিক্ষকটা সম্পর্কে হু দিয়ে যে প্রফেসর সম্পর্কে কি করলো? অতিরিক্ত তথ্য দিচ্ছে, আর নিখুঁতভাবে বর্ণনা করতেছে। হু দিয়ে কি করলো? প্রফেসর সম্পর্কে আরো তথ্য দিচ্ছে। কি তথ্য দিচ্ছে? বলতেছে হু ওয়াজ ভোটেড, যে নির্বাচিত হয়েছিল টিচার অফ দ্য ইয়ার, ইয়ারের টিচার, ইয়ারের সেরা শিক্ষক, বাই স্টুডেন্টস, স্টুডেন্টদের দ্বারা। তারা মূলত এই বাক্যটাকে সিম্পল করার জন্য হু ওয়াজ কথাটাকে উঠিয়ে দিচ্ছে, সিম্পল করেছে, কিন্তু আপনার জন্য কঠিন হয়ে গেছে। ওকে, এতটুকু পর্যন্ত কারো বুঝতে সমস্যা হলে আমাকে জানাতে পারেন। আমি মিউট খুলে দিচ্ছি। ওকে, এবার মিউট খুলে কথা বলেন আমার সাথে। স্যার বর্তমান যে সেন্টেন্সটা এখানে আছে ওই সেন্টেন্সটা কি সিম্পল নাকি কমপ্লেক্স? হ্যাঁ, এই বাক্যটাকে আপনি কমপ্লেক্স বলবেন, কারণ হচ্ছে যে এখানে দুইটা সেন্টেন্স, আর একটা বাক্যে যখন দুইটা সেন্টেন্স থাকে এটা অবশ্যই কমপ্লেক্স। স্যার জি স্যার। ওই যে একটু আগে বললেন যে যখন একটা লেটার মানে ওয়ার্ডের ফার্স্ট লেটার ক্যাপিটাল হবে তখন আমরা বুঝবো প্রপার নাউন। যেমন ইউরোপ বললেন, মাসের নাম, দিনের নাম, বছরের নাম। বছরের নাম বুঝলাম না, বছরের নাম বলতে জানুয়ারি, ফেব্রুয়ারি এগুলো আর কি বছরের নাম, যেগুলো আপনারা বলেন, মার্চ, এপ্রিল। এগুলা বছরের নাম। ও বুঝতে পারছি, ধন্যবাদ। তো মাসের নাম। মানে স্যারেরই অ্যাসিস্ট্যান্ট ওকে, আচ্ছা, আমি বছরের নাম বলতে এটা হয়তো মুখ দিয়ে বের হয়ে গেছে। ঠিক আছে, এরকম কথা বলতে অনেক কথা মুখ দিয়ে বের হয়ে যায়, আপনারা তো এটা বোঝার কথা। ঠিক আছে, আচ্ছা, এই বাক্যটা বুঝছেন কিনা? এই বাক্যটার মূল অর্থ কি সবাই বুঝছেন কিনা? এক বড় বাক্য বুঝলে ছোটগুলা বোঝা কোনো ব্যাপার না। ঠিক আছে, আমাকে একটু জানান তো এই বাক্যটা বুঝছেন কিনা। আমাদেরকে প্রথমে কি করতে হবে? যে সাবজেক্ট ভার্বকে মিলিয়ে পড়তে হবে, যারা বিগিনার লেভেলে আছেন। আর যারা অ্যাডভান্স লেভেলে আছেন তারা তো একসাথে পড়লেই বুঝতেছেন কি বলতেছে। কারো কোনো প্রশ্ন আছে এই বাক্য নিয়ে? সবাই বুঝছেন আশা করি, কেউ কোনো কথা বলতেছে না। মোটামুটি বুঝছি স্যার। হ্যাঁ, আজকে যদি মোটামুটি বুঝেন তাহলে এটা বুঝতে প্রতিদিন পারতেছি। একটু একটু করে বুঝতে বুঝতে আসলে এটা হয়ে যাবে। ঠিক আছে, প্রতিদিন একটু একটু করে বুঝতে বুঝতে হয়ে যাবে। আজকে একটু বুঝলেন, আগামীকাল ইনশাআল্লাহ আরো একটু চেষ্টা করব। আর বেসিক ইংলিশের সাথে থাকলে অবশ্যই বুঝবেন। ঠিক আছে, টেনশন করার কিছু নেই। এই বাক্যটা আমরা একটু খেয়াল করি, সবাই একটু পড়ি, যে যেখানে আছি বাক্যটা পড়ি। Popular methods of treating colds including taking extra vitamin, getting a lot of sleep and drinking plenty of liquid. সবাই একটু বাক্যটা পড়ি এবং অর্থ বোঝার চেষ্টা করি। কতটুকু বুঝছেন সবাই বাক্যের অর্থটা? ওকে, প্রথমত আমরা যে বিগিনার লেভেলের স্টুডেন্টরা যে ভুলগুলো করবে আমি প্রথমে সেগুলো আইডেন্টিফাই করে দিই। মেইন ভার্ব আইডেন্টিফাই করতে গেলে তারা যে ভুলগুলো করবে, যেমন তারা মনে করবে ট্রিটিংটাকে মেইন ভার্ব মনে করবে, প্রথমে বলি এটা মেইন ভার্ব হবে না, প্রিপোজিশনের পর মেইন ভার্ব বসে না, এটা একটা কথা।
আর বার প্লাস আইএনজি কখনো মেইন ভার্ব হয় না যদি না অক্সিলারি ভার্ব না থাকে, আমি আগেই বলছি। একইভাবে ট্রেকিং এখানে মেইন ভার্ব হবে না, এটা হচ্ছে আমাদের নন ফাইনাইট ভার্ব। একইভাবে আমাদের এখানে গেটিংও মেইন ভার্ব হবে না যেহেতু কোনো অক্সিলারি ভার্ব নাই, এটাও মেইন ভার্ব হবে না। ড্রিঙ্কিংটাও আমাদের মেইন ভার্ব হবে না যেহেতু কোনো অক্সিলারি ভার্ব নেই। ওকে, তাহলে যেগুলো নিয়ে আপনাদের কনফিউশন হতে পারে এগুলো আমি প্রথমে বাদ দিয়ে দিলাম, এগুলো মেইন ভার্ব হবে না এবং কেন হলো না সেটাও বলে দিলাম। ঠিক আছে, এরকম কোনো কিছু যদি আপনারা দেখেন ভার্ব প্লাস আইএনজি যুক্ত শব্দ বাক্যে রয়েছে তাহলে সেটাকে মেইন ভার্ব ধরে ভুল করা যাবে না। যদি অক্সিলারি ভার্ব থাকে তখন আপনি সেটাকে মেইন ভার্ব হিসেবে গণনা করবেন। ওকে, তাহলে আমাদের এখানে মেইন ভার্বটা কি বলেন তো? পপুলার মেথডস। সো মেথড দ্বারা তো কাজ বোঝাচ্ছে না, আপনারা জানেন। এরপরে হচ্ছে আমাদের অফ প্রিপোজিশন, ট্রেচিং, কোর্স, কোর্স দ্বারা কোনো কাজ বোঝাচ্ছে না। ইনক্লুড, ইনক্লুডটাই হচ্ছে আমাদের এখানে মেইন ভার্ব। ইনক্লুডটাই হচ্ছে মেইন ভার্ব, অনেকে হয়তো খুঁজে পান না এখনো মেইন ভার্ব। ইনক্লুডটাই হচ্ছে মেইন ভার্ব, এই জন্য আমি আপনাদেরকে বলছি ভার্ব চিনতে হবে। ভার্ব চিনতে হবে মানে হচ্ছে ও ভার্বের যে কমন লিস্ট আছে এগুলো শিখতে হবে। ইনক্লুড হচ্ছে একটা কমন শব্দ, এটা সবাই পারে। ইনক্লুড অর্থ অন্তর্ভুক্ত করা, এটা সবাই পারে। ঠিক আছে, তো কমন ভার্বগুলো যদি না জানেন বাক্যের অর্থ বোঝা যাবে না। এখানে যেমন দেখেন ভার্বের অর্থ জানেন আপনি, টেক মানে গ্রহণ করা, তাহলে ট্রেকিং। হ্যাঁ, গেটিং মানে নেওয়া বা ইয়ে করা, ড্রিঙ্কিং মানে পান করা, অর্থ আপনি জানেন। ট্রিটিং মানে হচ্ছে যে চিকিৎসা করা বা চিকিৎসা, এগুলো আপনি জানেন। এখানে নাউনের মতো অর্থ হবে। ওকে, বা তাহলে আমরা কি বুঝলাম যে বিষয়টা একটু খেয়াল করি। আমাদের এখানে মেইন ভার্ব কোনটা? ইনক্লুড। আমাদের মেইন ভার্ব হচ্ছে ইনক্লুড। আচ্ছা, ইনক্লুড যদি আমাদের মেইন ভার্ব হয় তাহলে সাবজেক্ট কোনটা? সাবজেক্ট ওয়ার্ড কোনটা? আপনারা আমাকে সাবজেক্ট ওয়ার্ডটা খুঁজে বের করে দেন 30 মিনিটের মধ্যে, আমাকে কমেন্টে জানান সাবজেক্ট ওয়ার্ড কোনটা। দ্রুত, এখানে সাবজেক্ট ওয়ার্ড কোনটা? কোনটা সাবজেক্ট? পপুলার হবে নাকি মেথড হবে নাকি কোল্ড হবে, কোর্স হবে? এখানে কোর্স কি সাবজেক্ট হবে? দেখেন তো। কেউ কোর্স কে সাবজেক্ট বলছেন দেখছেন? আমি বলতে না বলতে একজন কোল্ড কে সাবজেক্ট বলে দিছে। হ্যাঁ, একজন আগে বললেন ভার্বের আগে প্লুরালটা, দেখছেন এতক্ষণ পড়ানোর পরেও এখনো অনেকে কি বলতেছে? কোল্ডটাকে সাবজেক্ট বলতেছে। এটা হবে, আমি রেড মার্ক দিয়ে দিলাম, সতর্ক সংকেত। ঠিক আছে, এটা কখনো সাবজেক্ট হবে না, সতর্ক করে দিলাম। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে কিন্তু প্রশ্ন হয়, যারা বিসিএস দিবেন তারা কোলটাকে দেখেই মনে করবে যে ইনক্লুড ঠিক আছে বা ইনক্লুড ভুল আছে, কিন্তু আমাকে কোল দেখে অ্যান্সার করা যাবে না। আমাদের সাবজেক্ট ওয়ার্ড কোনটা এখানে? মেথডস। মেথডসটা হচ্ছে সাবজেক্ট। ওকে, এবার ব্যাখ্যা করি কেন হলো, কেন মেথডটা হলো। খেয়াল করি তো, আমরা পড়তে পড়তে কোনো অজান্তে একটা প্রিপোজিশন চলে আসছে। খেয়াল করি, প্রিপোজিশনকে একটা রেড মার্ক দিলাম, কি চলে আসলো? অজান্তে একটা প্রেপোজিশন চলে আসলো। আর আমরা কি বলেছিলাম, এরকম যদি প্রেপোজিশন চলে আসে, ডব্লিউএইচ ওয়ার্ড চলে আসে, ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম চলে আসে, ভার্ব প্লাস আইএনজি চলে আসে, তখন সেইখান থেকে ভার্বের আগ পর্যন্ত পুরোটাকে কেটে দেওয়ার জন্য বলছিলাম। অর্থাৎ এটাকে আমরা কেটে দিলাম, এটা আমাদের সাবজেক্ট ওয়ার্ডের মধ্যে পড়বে না। তাহলে আমাদের সাবজেক্ট ওয়ার্ড কোনটা? বলছিলাম প্রিপোজিশন এগুলো থাকলে ঠিক তার আগের শব্দটাই হচ্ছে সাবজেক্ট, ঠিক তার আগের শব্দটাই হচ্ছে সাবজেক্ট ওয়ার্ড। তাহলে প্রিপোজিশনের আগের শব্দ কোনটা? মেথডস। খেয়াল করি, মেথডস, মেথডসটা হচ্ছে আমাদের সাবজেক্ট ওয়ার্ড। ইনক্লুড হচ্ছে কি? ভার্ব। তাহলে মেথডস মানে কি? মেথডস মানে আপনারা জানেন পদ্ধতিগুলো। তাহলে যদি না জানেন, মেথড অর্থ মেথড। তাহলে মেথডস গুলা কি করে? ইনক্লুড করে, অন্তর্ভুক্ত করে। তাহলে আমাদের বাক্যের যে সামারি হচ্ছে, মেথড গুলো কি করে? ইনক্লুড করে, অন্তর্ভুক্ত করে। ইনক্লুড করে, অন্তর্ভুক্ত করে। কি অন্তর্ভুক্ত করে? খেয়াল করি, ট্রেকিং এক্সট্রা ভিটামিন, পুরোটাকে একসাথে পড়তে হবে। ট্রেকিং এক্সট্রা ভিটামিন, এক্সট্রা ভিটামিনকে সে অন্তর্ভুক্ত করে, মানে অতিরিক্ত ভিটামিন নেওয়াকে অন্তর্ভুক্ত করে। আর কি অন্তর্ভুক্ত করে? গেটিং আ লট অফ স্লিপ, মানে প্রচুর পরিমাণে স্লিপটাকে সে গেটিং করে, মানে প্রচুর পরিমাণে ঘুমানো। এবং কি করে সে? ড্রিঙ্কিং প্ল্যান্টি অফ লিকুইড। ঠিক আছে, ড্রিঙ্কিং মানে আপনারা জানেন পান করা, প্ল্যান্টি অফ লিকুইড। ঠিক আছে, যে প্রচুর পরিমাণে তরল, এটাকে সে পান করাকে কি বলে? লিকুইড মানে কি? তরল। তাহলে প্রচুর পরিমাণ তরল পান করাটাকে সে কি করে? বার কিন্তু একটাই, ইনক্লুড করে। তাহলে এই মেথডস, এই মেথডসটা সম্পর্কে কেমন মেথড? আনসার হচ্ছে পপুলার মেথড। পপুলার মেথড। পপুলার কিন্তু আমাদের সাবজেক্ট ওয়ার্ড না,
জাস্ট মেথডকে কি করলো সে প্রি মডিফাই করলো, একটা ধরনের চামচা বলতে পারেন, মডিফাই করলো। কেমন মেথড? পপুলার মেথড। ঠিক আছে, তো পপুলার মেথডটা কি করে? ইনক্লুড করে, কি কি ইনক্লুড করে দেখেন তো? এক্সট্রা টেকিং ভিটামিনকে ইনক্লুড করে, টেকিং আ লট অফ স্লিপকে, গেটিং আ লট অফ স্লিপকে ইনক্লুড করে, এবং ড্রিঙ্কিং প্ল্যান্টি অফ লিকুইডকে ইনক্লুড করে, অন্তর্ভুক্ত করে। বুঝা গেছে? এবার যে অংশটাকে আমরা কেটে দিলাম এই অংশটা সম্পর্কে একটু ব্যাখ্যা করি। হ্যাঁ, প্রিপোজিশন অফ এর কাজটা কি আপনারা সবাই ইতিমধ্যে জানেন। প্রিপোজিশন অফ ঠিক তার আগের শব্দটাকে ব্যাখ্যা করে, ঠিক তার আগের শব্দটাকে ব্যাখ্যা করে। ঠিক আছে, তো প্রিপোজিশন অফ কি বলতেছে? মেথড সম্পর্কে কি বলতেছে দেখেন তো। সে বলতেছে এটা কিসের মেথড, সে বলে দিচ্ছে দেখেন তো, ট্রিটিং কোর্স। ট্রিট মানে চিকিৎসা আর কোর্স মানে ঠান্ডা, তবে ঠান্ডা চিকিৎসার এই মেথড। অফ কি করে দিল? মেথডটাকে আরেকটু বর্ণনা করে দিল যে এই পদ্ধতিগুলো হচ্ছে ঠান্ডা চিকিৎসার বা সর্দি চিকিৎসার মেথড। আর পপুলার আরেকটু ব্যাখ্যা করে দিল জনপ্রিয়। তাহলে আমাদের এই যে জনপ্রিয়, এই যে ঠান্ডা বা সর্দি চিকিৎসার মেথড গুলা, এগুলা ইনক্লুড করে, বা এগুলা হলো কি কি? জনপ্রিয় পদ্ধতিগুলা কি কি? যে অতিরিক্ত ভিটামিন নেওয়া বা খাওয়া, এবং গেটিং আ লট অফ স্লিপ, প্রচুর পরিমাণ ঘুমানো, এবং ড্রিঙ্কিং প্ল্যান্টি অফ লিকুইড, মানে প্ল্যান্টি মানেও প্রচুর, প্রচুর পরিমাণ যে লিকুইড বা তরল পান করা, এটাই হচ্ছে পপুলার মেথড, জনপ্রিয় পদ্ধতি। কি বাক্যটা সবার বুঝে আসছে? এখন যদি আপনি শব্দের অর্থ নাও জানেন, আপনি বুঝতেছেন কি করতেছেন? এই যে পপুলার মেথডটা ইনক্লুড করতেছে, যে কোল্ড ট্রিটিং, কোল্ড ট্রিটিং এর পপুলার মেথডটা ইনক্লুড করতেছে, অন্তর্ভুক্ত করতেছে। কি কি অন্তর্ভুক্ত করতেছে? ট্রেকিং এক্সট্রা ভিটামিন কে, গেটিং আ লট অফ স্লিপ কে, ড্রিঙ্কিং প্ল্যান্টি অফ লিকুইড কে। আশা করি আমরা বুঝতে পারছি, না বুঝতে পারলে প্রশ্ন করতে পারে। কিছুক্ষণের জন্য খুলে দিচ্ছি মিউট। এতটুকু পর্যন্ত বুঝছেন কিনা জানান তো আমাকে। বড় বাক্য বুঝতে পারলে ছোটগুলা কোনো ব্যাপার না, ঠিক আছে? আমাদের ক্লাস কিন্তু সেন্টেন্সটার পুরো অর্থটা একসাথে বলতেন। আচ্ছা, পুরো সেন্টেন্সের অর্থ তো হচ্ছে যে সর্দি চিকিৎসা। দেখেন ট্রিটিং কোর্স, আমরা বলছি প্রিপোজিশন অফ থাকলে পুরো ফেজটাকে পিছনের দিক থেকে অর্থ করতে হবে, ঠিক আছে? দেখেন ট্রিটিং কোর্স, যে জি জি সর্দি চিকিৎসার জনপ্রিয় পদ্ধতিগুলো হলো বা ইনক্লুড বা অন্তর্ভুক্ত কি হলো সেগুলা? যে ট্রেকিং এক্সট্রা ভিটামিন, মানে কি এক্সট্রা ভিটামিন খাওয়া, গেটিং আ লট অফ স্লিপ, মানে কি প্রচুর পরিমাণ ঘুমানো, এবং ড্রিঙ্কিং প্ল্যান্টি অফ লিকুইড, প্রচুর পরিমাণ তরল পান করা। এই সবগুলাই হচ্ছে সর্দি চিকিৎসার জনপ্রিয় পদ্ধতি। বুঝা গেছে? জি জি জি। আপনারা কি বুঝতেছেন বড় বাক্য, নাকি ভয় পাচ্ছেন, কোনটা? জি হ্যাঁ, স্যার, বুঝতে বুঝতেছি পারতেছি স্যার, স্যার। বুঝতেছি ইনশাআল্লাহ। স্যার এত সুন্দর করে চেষ্টা ভেঙে করতেছি ভেঙে বোঝার জন্য বুঝাইতেছেন। স্যার। হুম। ভালো লাগতেছে, খুব ভালো লাগতেছে। আচ্ছা, এরপরে বাক্যটা সবাই পড়ি একটু, ভালো লাগবে ইনশাল্লাহ। পরে বাক্যটা আমরা পড়ি, যে যেখানে আছি একটু বোঝার চেষ্টা করি কি বলতেছে। Marine biology, the study of oceanic plants and animals and their ecological relationship, has furthered the fishery development of fisheries. এই বাক্যের মেইন ভার্ব কোনটা? কিছুক্ষণ আগে আপনারা যদি মনোযোগী হন তাহলে চোখের পলকে খুঁজে বের করার কথা। মেইন ভার্ব কোনটা আমাকে একটু কমেন্ট করে জানান তো দ্রুত। একজন বলে দিয়েছেন সঠিক অ্যান্সার, আলী হায়দার, ধন্যবাদ আপনাকে। দেখার সাথে সাথে বলে দেওয়ার কথা এখানে কোনটা হবে। একজন স্টাডি বললেন, এই যে ভুল করে দিলেন। স্টাডি রেড মার্ক, আর্টিকেলের পরে নাউন বসে, আর্টিকেলের পরে ভার্ব বসার কোনো চান্স নেই, আর্টিকেলের পরে ভার্ব বসার কোনো চান্স নেই, ঠিক আছে? আর্টিকেলের পর নাউন বসে, সো স্টাডি আমাদের ভার্ব হবে না। ওকে, ধন্যবাদ। কয়েকজনের হয়েছে, যারা বলছেন আলী হায়দার আপনার হয়েছে, তারপরে একজনের কি একটা নাম্বার দিলেন বুঝলাম না, প্রিয়া দাস আপনারা হয়েছে, তারপরে হচ্ছে সজীব রহমান আপনারা হয়েছে, যারা হয়েছে ধন্যবাদ আমাদেরকে। তিশা আপনারা হয়েছে,
যাদের হয়েছে আপনাদেরকে ধন্যবাদ। সো আমরা বলছিলাম যে এখানে একটা হ্যাজ রয়েছে, হ্যাভ ভার্ব। আমরা বলছিলাম এরকম ভি ভার্ব, হ্যাভ ভার্ব, মডাল ভার্ব গুলা থাকলে এদের পরে মেইন ভার্বটা থাকার সবচেয়ে বেশি সম্ভাবনা, সবচেয়ে বেশি সম্ভাবনা। তাহলে আমাদের এই বাক্যের মেইন ভার্ব হচ্ছে হ্যাজ ফার্দার। হ্যাজটা হচ্ছে অক্সিলারি ভার্ব আর ফার্দার মানে হচ্ছে মেইন ভার্ব। ঠিক আছে? ফার্দার শব্দের অর্থ কি সবাই জানেন? এগিয়ে নেওয়া বা এগিয়ে দেওয়া। ভার্বের অর্থ জানতে হবে। আর এগুলো কমন ভার্ব, আনকমন না। ঠিক আছে? কমন ভার্ব গুলা আপনারা আমাদের যে 1000 ভার্বের লিস্ট আছে তার মধ্য থেকে এগুলো সবই কমন। তাহলে ফার্দার শব্দের অর্থটা কি? এগিয়ে নেওয়া বা এগিয়ে দেওয়া। এবার আসি আমাদের দ্বিতীয় চ্যালেঞ্জ, সাবজেক্ট ওয়ার্ড কোনটা খুঁজে বের করে দেন দ্রুত, সময় 30 সেকেন্ড। সাবজেক্ট ওয়ার্ড কোনটা এখানে? হ্যাজ ফার্দারের সাবজেক্ট কে? দ্রুত খুঁজে বের করে দেন। একজন বলেন স্টাডি, উনি শুধু স্টাডি নিয়ে পড়ে আছেন। ওকে, আচ্ছা অনেকে স্টাডি বলতেছেন, কেন বলতেছেন আমি বুঝতেছি। একজন সঠিক অ্যান্সার দিয়েছেন, আলী হায়দার। তিশা সঠিক অ্যান্সার দিয়েছেন। ওকে ওকে, একজন বলতেছেন, একদম একেবারে কারেক্ট অ্যান্সার দিয়েছেন বায়োলজি। যিনি বায়োলজি বলেছেন ওনারটা একেবারে 100% কারেক্ট। শুধু বায়োলজিটাই আমাদের সাবজেক্ট ওয়ার্ড আর ম্যারিনটা হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ। ঠিক আছে? ম্যারিন বায়োলজি, সামুদ্রিক জীববিজ্ঞান। আচ্ছা যাই হোক, স্টাডি, এখানে এই বাক্যটাকে আমি বিশ্লেষণ করার আগে একটা স্ট্রাকচার আপনাদেরকে শিখিয়ে দিই। যে স্ট্রাকচারটা হলো, যখন দেখবেন এরকম একটা শব্দ বা একটা নাউন, এটা অবশ্যই একটা নাউন, দেখেন ম্যারিনের প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার। আর তাছাড়া নাউনের যে বাক্যের প্রথমে কি বসে, নাউনের প্রথমে থাকলে এটা ক্যাপিটাল লেটার হয়। ম্যারিন বায়োলজি এটা একটা নাম। এরপরে কি দেওয়া আছে খেয়াল করি, একটা কমা দেয়া আছে। সবাই একটু খেয়াল করি, এখানে একটা কমা দেয়া আছে। এই কমাটাকে আমি একটু রেড মার্ক দিলাম। এই কমা থেকে পরবর্তী ভার্বের কমা পর্যন্ত, এই কমা থেকে পরবর্তী ভার্বের কমা পর্যন্ত পুরো অংশটা সাবজেক্ট ওয়ার্ড সম্পর্কে বর্ণনা করে, আর কিছুই না। পুরো যায়, পুরো বিষয়টা কি করে, এই যে সাবজেক্ট ওয়ার্ড মানে হচ্ছে এই পুরো অংশটা, আমি পুরোটাকে একটু আইডেন্টিফাই করে দিই। এই পুরো অংশটা ম্যারিন বায়োলজি সম্পর্কে ব্যাখ্যা করতেছে, আর কিছুই না। আমাদের পুরো অংশটা কি করতেছে, ম্যারিন বায়োলজি সম্পর্কে ব্যাখ্যা করতেছে। তাহলে এরকম যখন আমরা দেখব একটা ওয়ার্ডের পরে যখন একটা কমা থাকবে, তখন ওই কমা থেকে পরবর্তী ভার্বের কমা এর আগ পর্যন্ত পুরোটাকে আমরা আপাতত বাদ দিয়ে দিব। এটা আমাদের সাবজেক্ট ওয়ার্ডের মধ্যে পড়বে না, পুরোটাকে আমরা কেটে দিব। কি করব, এরকম স্ট্রাকচার আপনাদের অনেক অনেক কমন আসবে। প্যাসেজগুলো যখন পড়তে যাবেন তাদের অনেক কমন আসবে এগুলা। আর এটা যে আপনারা দেখতে পাচ্ছেন চিটাগং ইউনিভার্সিটি 2017 সালের একটা প্রশ্ন। তাহলে এখানে আমরা খেয়াল করি, ম্যারিন বায়োলজিটা হচ্ছে আমাদের সাবজেক্ট ওয়ার্ড। এবার স্পেসিফিকলি যদি বলতে যাই, বায়োলজিটাই হচ্ছে সাবজেক্ট আর হ্যাজ ফার্দার, এই জন্য হ্যাজ হয়েছে। বায়োলজি যেহেতু একটা বিষয়ের নাম আর সাবজেক্ট অবশ্যই সবসময় সিঙ্গুলার, এই জন্য হ্যাজ হয়েছে। ফার্দার মানে এগিয়ে দেওয়া। তাহলে ম্যারিন বায়োলজি হ্যাজ ফার্দার মানে হচ্ছে ম্যারিন বায়োলজি এগিয়ে দিয়েছে বা এগিয়ে নিয়েছে। কি এগিয়ে দিয়েছে, এরপরে বলতেছে কি এগিয়ে দিয়েছে, দ্য ইফিশিয়েন্ট ডেভেলপমেন্ট অফ ফিশারিজ। মূলত ইফিশিয়েন্ট ডেভেলপমেন্টকে এগিয়ে দিয়েছে। খেয়াল করি আমরা, ম্যারিন বায়োলজি এফিশিয়েন্ট ডেভেলপমেন্টকে এগিয়ে দিয়েছে। এখন ইফিশিয়েন্ট ডেভেলপমেন্টটা কি সেটা সম্পর্কে প্রিপোজিশন অফ বলে দিচ্ছে। ইফিশিয়েন্ট ডেভেলপমেন্ট সম্পর্কে বলে দিচ্ছে যে ইফিশিয়েন্ট ডেভেলপমেন্টটা হচ্ছে মূলত ফিশারিজ, এই যে ফিশারিজের ইফিশিয়েন্ট ডেভেলপমেন্ট। তাহলে ইফিশিয়েন্ট ডেভেলপমেন্টটা কিসের, ফিশারির ইফিশিয়েন্ট ডেভেলপমেন্ট। তাহলে ম্যারিন বায়োলজি ফিশারির ইফিশিয়েন্ট ডেভেলপমেন্টকে হ্যাজ ফার্দার এগিয়ে দিয়েছে, হ্যাজ ফার্দার এগিয়ে দিয়েছে। এখন ফিশারি মানে আপনারা জানেন মাছের খামারকে ফিশারি বলে। ইফিশিয়েন্ট এটা অ্যাডজেক্টিভ আপনাদের কমন আসবে, মানে দক্ষ। ডেভেলপমেন্ট মানে সবাই জানেন, আপনার সব শব্দই কমন, মানে হচ্ছে উন্নয়ন। তাহলে ইফিশিয়েন্ট ডেভেলপমেন্টে দক্ষ উন্নয়ন। ফিশারিজ মানে মাছের খামারগুলা। তাহলে মাছের খামারগুলোর দক্ষ উন্নয়নকে কি করলো, এগিয়ে দিয়েছে। কে, ম্যারিন বায়োলজি। তাহলে ম্যারিন বায়োলজি মাছের খামারগুলোর দক্ষ উন্নয়নকে এগিয়ে দিয়েছে। কি বাক্যের সামারি বোঝা গেছে? ওকে, আমার সাথে কথা বলতে চাচ্ছেন তিশা, আপনি আমার যে ইনবক্স করতে পারেন সরাসরি। হাল্লাস মনসুর,
আপনি যে গ্রুপে আছেন A B C যে গ্রুপে আছেন সেখানে অ্যাডমিন প্যানেলে গেলে দেখবেন আমার ফেসবুক আইডি আছে হাল্লাস মুনসুর, সেখানে সরাসরি আপনি ইনবক্স করতে পারেন যদি কিছু জানার থাকে। আচ্ছা যাই হোক, তাহলে আমরা কি দেখলাম, এই বাক্যের সামারি বুঝছেন কিনা সবাই আমাকে একটু জানান। মেরিন বায়োলজির সামারিটা বুঝলেন কিনা? সে মাছের খামারের দক্ষ উন্নয়নকে এগিয়ে দিয়েছে, বুঝছেন সবাই? ইয়েস অথবা নো লেখেন কমেন্টে। ওকে, কয়েকজন ইয়েস লিখলেন, ধন্যবাদ। তাহলে এবার আমরা দেখি আমরা কি বলছিলাম, এই 1 কমা থেকে ভার্বের আগ পর্যন্ত এই পুরোটা কি করে, এই পুরোটা সাবজেক্ট ওয়ার্ড সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয়। এটা আমরা এতক্ষণ দেখলাম, এখন কিভাবে তথ্য দিচ্ছে আমরা একটু দেখি। সে বলতেছে এখানে এখন আমরা চাইলে কি করতে পারি, এখানে আমরা চাইলে একটা ইজ বসিয়ে আপনাদেরকে দেখাতে পারি। ধরেন এখানে একটা ইজ বসালাম আপনাদের বোঝানোর জন্য। তারা মূলত এখানে একটা ইজ ছিল বা এটা এরকম ভিভার্ব দিয়ে পুরোটা ইয়া ছিল, তো তারা কি করলো এই ইজটাকে উঠিয়ে দিয়ে তারা এখানে একটা কমা বসিয়ে দিয়েছে। যেহেতু এই পুরোটা যেহেতু আমাদের এই পুরো অংশটা খেয়াল করেন, দ্য স্টাডি অফ ওশেনিক প্লান্ট অ্যান্ড অ্যানিমালস এন্ড দেয়ার ইকোলজিক্যাল রিলেশনশিপ, এই পুরোটাই যেহেতু ম্যারিন বায়োলজি সম্পর্কে বলতেছে, তখন তারা কি করলো ইজটাকে আর প্রয়োজন মনে করে নাই, ইজের পরিবর্তে তারা একটা কমা বসিয়ে দিয়েছে। এটাই হচ্ছে এই বাক্যের স্ট্রাকচার, ঠিক আছে? এরকম বাক্যের এটাই স্ট্রাকচার। এখানে একটা ইজ ছিল, এই ইজটাকে তারা কি করলো, ইজ অথবা ওয়াজ থাকে এটাকে উঠিয়ে দেয়। কেন? বাক্যটাকে একটু সহজ করার জন্য। তারা সহজ করার জন্য উঠায়, কিন্তু সেটা আপনাদের কাছে কঠিন হয়ে যায়। তো আমরা তো এখন শিখে ফেললাম, তাহলে আমাকে আর আটকাতে পারবে না। তাহলে ম্যারিন বায়োলজি সম্পর্কে কি বলতেছে, ইজ, ইজ মানে কি করে, সে সাবজেক্ট সম্পর্কে বর্ণনা করে। তাহলে ম্যারিন বায়োলজি কি? ম্যারিন বায়োলজি হচ্ছে স্টাডি, পড়াশোনা। ম্যারিন বায়োলজি হচ্ছে কি? স্টাডি, পড়াশোনা। এবং কিসের পড়াশোনা? প্রিপোজিশন অফ এর মাধ্যমে তারা জানাই দিচ্ছে, অফ ব্যাখ্যা করতেছে কিসের পড়াশোনা, সেটা হচ্ছে ওশেনিক প্ল্যান্ট, ওশেনিক প্ল্যান্টের পড়াশোনা। এবং আর কিসের পড়াশোনা? এনিমেলস, এনিমেলস এর পড়াশোনা, এনিমেলস এর পড়াশোনা। আর কিসের পড়াশোনা? দেয়ার, দেয়ার ইকোলজিক্যাল রিলেশনশিপ। এখন দেয়ার বলতে কাকে বোঝাচ্ছে? দেয়ার বলতে ম্যারিন বায়োলজিকে বোঝাচ্ছে, ঠিক আছে? তাদের কি, তাদের ইকোলজিক্যাল রিলেশনশিপ, তাদের ইকোলজিক্যাল রিলেশনশিপ সম্পর্কে পড়াশোনা। তাহলে খেয়াল করে আমরা প্রিপোজিশন অফ কি করলো, দা স্টাডি থেকে দেয়ার রিলেশনশিপ পর্যন্ত পুরোটাকে কানেক্ট করে ফেললো। তো আমাদেরকে অর্থ করতে হবে পিছনের দিক থেকে, এটা হচ্ছে এটা কি, এখন আমরা খেয়াল করি আমাদেরকে অর্থ করতে হবে প্রিপোজিশন অফ থেকে পিছনের দিক থেকে আমাদেরকে অর্থ করতে হবে। আর অর্থ করার সময় কি করতে হবে, এটাকে পরেরটাকে প্রথমে অর্থ করতে হবে। অর্থাৎ ওশেনিং প্ল্যান্ট অ্যান্ড অ্যানিমালস অ্যান্ড দেয়ার ইকোলজিক্যাল রিলেশনশিপ, ঠিক আছে? এই পড়াশোনাটাই হচ্ছে ম্যারিন বায়োলজি। তাহলে কি বুঝলাম আমরা? ম্যারিন বায়োলজি ইজ এ স্টাডি, এখানে তাদের ইজ ছিল না, আমরা ধরে নিলাম এখানে ইজ আছে। তো ম্যারিন বায়োলজি হচ্ছে স্টাডি, পড়াশোনা। কিসের পড়াশোনা? ওশেনিক প্ল্যান্ট, যে সমুদ্রের যে প্ল্যান্ট গুলো আছে, উদ্ভিদগুলো আছে, এগুলোর পড়াশোনা। এবং এনিমেলস, সমুদ্রের যে প্রাণীগুলো আছে, এই প্রাণীগুলোর পড়াশোনা। এবং তাদের যে ইকোলজিক্যাল রিলেশনশিপ আছে, যে বস্তুতন্ত্রের একটা সম্পর্ক আছে, এই ইকোলজিক্যাল রিলেশনশিপের পড়াশোনাটাই হচ্ছে ম্যারিন বায়োলজি। এই ম্যারিন বায়োলজি কি করতেছে? হ্যাজ ফার্দার, এগিয়ে দিয়েছে। কি এগিয়ে দিয়েছে? দ্য এফিশিয়েন্ট ডেভেলপমেন্ট অফ ফিশারিজ, মাছের খামারগুলার দক্ষ উন্নয়নকে এগিয়ে দিয়েছে। আশা করি আমরা একেবারে ভিতর থেকে বাক্যটা বুঝে গেছি। কারো কিছু জানার থাকলে আমাদের জানাতে পারেন। আমাদের আজকের ক্লাস এখান পর্যন্তই, আমাদের পরবর্তী ক্লাসে বাকি অংশ আলোচনা হবে। মিউট সবাইকে খুলে দিলাম। আপনাদের প্রশ্ন থাকলে করতে পারেন। এই বাক্যটা বুঝতে কারো প্রবলেম হয়েছে? স্যার বুঝতে পারছি স্যার। সবাই একেবারে ভিতর থেকে বুঝছেন তো? প্রথমে 40 জন ছিল, জি, এখন মাত্র 28 জন yes, আছে। sir. বাকিরা চলে গেলেন কেন, বুঝতেছেন না? এই জন্য স্যার বুঝেছি তো স্যার। স্যার একবার বুঝিয়ে দিলে ভালো হয়। স্যার আচ্ছা, রেকর্ডিংটা কি রেকর্ডিং কমপ্লিট রয়েছে, হলো? রেকর্ডিং হচ্ছে, রেকর্ডিং আছে। সো এখন আর বোঝানো সম্ভব না, ক্লাস শেষ, আমাদের 11টা বেজে গেছে। 11টা পর্যন্ত আমাদের 1 ঘন্টা 30 মিনিট ক্লাস, ঠিক আছে? তো আচ্ছা, আপনাদের ক্লাসটা কেমন লাগলো আমাকে জানাতে পারেন। জি স্যার, ক্লাসটা ভালোই হয়েছে, খুব ভালো লাগছে।